যে ঘটনাটা আমি এখন দেখতে পাচ্ছি, তিনি যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মেহেদী হাসান। তিনি থাকেন চান্দিনা, কুমিল্লাতে। তার মতো করেই বলছি, রাসেল ভাই, অনেক দিন থেকে ভূত এফএমে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি পড়াশোনা এবং পরিবারের নানা ঝামেলার কারণে। তাই মেইলে করে ঘটনা পাঠালাম। ভাই, আমি যে ঘটনাটা বলবো তা আজ থেকে ঠিক 1 বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং তা 2012 সালের লাস্টের দিকে। ঘটনার শুরু আমার দাদু বাড়িতে। আমার দাদুর বাড়ি কুমিল্লার চান্দিনার তুলাগাঁও নামক গ্রামে। ছোটবেলা থেকে আমার দাদু বাড়ি সম্পর্কে অনেক প্যারানর্মাল ঘটনা আমার আব্বুর কাছ থেকে শুনতাম। মজা এবং ভয় দুটোই লাগতো। বলে রাখা ভালো, আমার বড় হয়ে ওঠার শহরে আমরা প্রায় 2 বছর পর দাদু বাড়ি বেড়াতে গেলাম। দাদু বাড়িতে যাবার পর আমার দাদু প্রথম দিনেই আমাকে আমাদের বাড়ির পেছনে পুকুরের পাড়ে একা একা যেতে মানা করেন। কিন্তু একদিন আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে পুকুর পাড়ে শিমুল গাছের নিচে চলে আসি। তখন শিমুল গাছ থেকে কিছু কাক ডাকাডাকি করছিল। তখন বিরক্ত হয়ে মাটি থেকে কিছু ঢিল ছুঁড়ে মারি তাদের দিকে। তখনও ধারণা করতে পারিনি যে কি বড় ভুল কাজটাই না করলাম। হঠাৎ তখন আমার মনে কেন জানি ভয় লাগলো এবং আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। সেই দিন রাতে আমি আমার ছোট ভাই একসাথে ঘুমাই এবং সেই রাতে ভালোই ঠান্ডা পড়েছিল, কিন্তু কেন জানি আমার অনেক গরম লাগছিল। আমি তাড়াতাড়ি করে ফ্যান লাগাই, কিন্তু ফ্যান লাগানোর সাথে সাথে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে আমার সাথে রাগ করা শুরু করে। সে বলে, তুই ফ্যান লাগালা কেন? আজকে তো অনেক ঠান্ডা। তাই তার কথা চিন্তা করে ফ্যান অফ করে 11টার দিকে ঘুমিয়ে যাই। রাতের স্বপ্নে দেখি কিছু কাক অনেক চেঁচামেচি করছে এবং আমার দিকে চেঁচামেচি করে উড়ে আসছে। আর শিমুল গাছের নিচে দাঁড়িয়ে এক বিভৎস চেহারার বৃদ্ধা আমাকে বলছে, কাজটা তুই ভালো করলি না। তারপর থেকে এই একই স্বপ্ন প্রতিদিন দেখতে থাকি। বলে রাখা ভালো, আমি এর আগে কখনো প্যারানর্মাল ঘটনার শিকার হইনি। কাকের এইরকম অদ্ভুত স্বপ্ন দেখার জন্য আমি আব্বু আম্মুকে আমার পড়াশোনার কথা বলে 10 দিনের জায়গায় 5 দিন থেকে শহরে চলে আসলাম। ভেবেছিলাম শহরে আসলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আর আমার নিজের ওপর খুব রাগ হতে থাকে, এই ভেবে যে কি দরকার ছিল ঢিল মারার। কিন্তু শহরে এসে শুরু হয় আসল বিপত্তি, আর ঘটতে থাকে অনেক অশরীরী ঘটনা। শহরে আসার 2 দিন পর আমি আমার রুমে এক রাতে খাটে কম্বলের নিচে শুয়ে মোবাইলে গেম খেলছি। তখন রাত 12টার মতো বাজে, আর আমার কাছে হঠাৎ মনে হলো আমার দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় আমি ভুল শুনছি, কিন্তু কিছুক্ষণ পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই এবং আগের থেকে অনেক স্পষ্ট। তখন ভয় লাগতে থাকে, কারণ এটা আমার বাসার কেউ করবে না, কারণ তারা কখনো আমার সাথে এরকম দুষ্টুমি করে না। কিন্তু কিছুক্ষণ পর শব্দ বন্ধ থাকার পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই। এইবার সাহস করে উঠে পড়লাম দরজা খুলে দেখার জন্য কে শব্দ করে। আমার হাত পা সব ভয়ে কাঁপতে থাকে, তাও দরজা খুলি। দরজা খোলার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে থেকে বিদ্যুৎ বেগে কি যেন চলে গেল। তখন ভয়ে তাড়াতাড়ি করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আর একদিন রাতের বেলায় আমি আমার রুমের দরজা ভালো করে লাগিয়ে দেই এবং অ্যাটাচ বাথরুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ি। রাতে হঠাৎ আমার ঘুম ভাঙে এবং আমি যখন বাথরুমের দিকে তাকাই, তখন যা দেখি আমি কল্পনাও করতে পারিনি। দেখি একজন বৃদ্ধা মতো অবয়বের কি যেন একটা বের হয়ে গেল। আমি কে বলতেই তা আমার দিকে না তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর দিন সকালে আমার চোখ খুলতেই দেখি আম্মু কাঁদছে এবং আমাকে বলছে, বাবা কাল রাতে কি হয়েছিল? তখন আমি বলি, তোমরা রুমে ঢুকলে কিভাবে? তারা বলে, আমি নাকি রাতে আম্মু করে চিৎকার করতে থাকি। তারপর আব্বু নাকি দরজা ভেঙে রুমে ঢোকে এবং ঢুকে আমি অজ্ঞান হয়ে আছি এটা দেখতে পাই। তারপর তাদের কাছে জানতে পারি যে বাথরুমের লাইট নাকি অন ছিল। তাহলে আমার রুমে কে ঢুকলো এবং কিভাবে ঢুকলো? কারণ দরজা তো বন্ধ ছিল, লাইট তো আমি বন্ধ করে ঘুমাই, তাহলে কেই বা আমার বাথরুমের লাইট অন করলো এবং ওই বৃদ্ধাই বা কে ছিল? তারপর আমি আমার সব কাহিনী আমার আব্বুকে বললে তিনি একজন হুজুর নিয়ে আসেন। হুজুর আমাকে দেখে বলেন 2টা জিন আমার ক্ষতি করতে চেয়েছিল এবং তারা নাকি আমার পেছনে আমার দেশের বাড়ি থেকেই লেগে আছে। তারপর থেকে তিনি একটা তাবিজ দেন এবং আল্লাহর অশেষ রহমতে এখনো ভালো আছি এবং সুস্থ আছি। এরপর আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন এবং ভবিষ্যতে সময় পেলে আমি আমার দাদির জীবনে ঘটে যাওয়া অনেকগুলো বাস্তব ঘটনা নিয়ে ভূত এফএমে হাজির হব ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় থাকলাম আপনার জন্য, মেহেদী হাসান, এবং আশা করছি যে খুব দ্রুতই আপনি সেই সুযোগ পাবেন এবং আমাদের মাঝে এসে হাজির হয়ে আপনি আপনার ঘটনাগুলো সব
সরাসরি লিসনারদের সাথে শেয়ার করবেন। যাই হোক, অলরেডি আমি দেখতে পাচ্ছি বেশ কিছু আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। শুরুতে জেনে নেবো আপনার নাম এবং তারপরে প্লিজ আপনার ঘটনাটা আপনি শেয়ার করেন। আমি বিলাস, মিরপুর থেকে এসেছি। জি, আমি স্টুডেন্ট। তো চলে যাচ্ছি আমার ঘটনায়। তো যিনি আমাকে ঘটনাটা বলেছেন তার নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন, তো আমি করতেছি না। তো এটা হচ্ছে 1981 সালের। তো ওনার বিয়ে হয় 1981 সালে। তো প্রথম সন্তানের মা হন 1982 সালে। ওনার স্বামী ছিলেন ঠিকাদার প্লাস রাজনীতিবিদ। তখন তিনি ওই গ্রামে বিচার আচার বসলে তখন তিনি সালিশি করতেন। তো ওইখানে সালিশি করতে করতে শেষ হতে প্রায় রাত 11টা-12টা বাজতো। তো গ্রামে তখন ওরকম ছিল না যে রাত 11টা-12টা পর্যন্ত মানুষ জেগে থাকবে, 7টা হলে গভীর রাত। তো একদিন রাত্রে তার স্বামী ডাক দিল যে বাইরে আসার জন্য। তো দরবার শেষ হয়েছে। তো উনি জানতেন না যে ওই দিন পূর্ণিমা রাত ছিল। তো উনি ওনার স্বামী মাটিতে মাটির উপরে বসে আছে বাইরে। হঠাৎ করে উনি খেয়াল করলো যে কিছু একটা উপর দিয়ে উড়ে গেল। উনি বুঝলো যে কিছু একটা উড়ে গেছে, কিন্তু কি উড়লো তা বুঝতে পারলেন না। তারপর থেকে তিনি কিছু বলতে পারবেন না। পরের দিন তার জ্ঞান ফিরলো। তো তিনি যা শুনলেন যে তারপর থেকে তার ওনার বিহেভটা একটু চেঞ্জ হয়ে যায়, যে আমি বাসায় যাবো বা ওনার বিহেভ করতে থাকে। তো 3-4 দিন ভালো থাকে, সুস্থ। তো 4-5 দিন পরে তাদের উঠানে নারকেল গাছ আছে। তো উনি উঠানে বসে তরকারি কাটতেছিলেন। নারকেল গাছের দিকে তাকায় দেখেন একটা মেয়ে নারকেল গাছের উপরে বসে আছে। উনি তাকায় দেখতেছেন, শুধু তাকে আছেন, আই কন্টাক্ট হইতেছে। তো মেয়ের জামা কাপড় কিছু ছিল না গায়ে। তো মেয়ের চুল এত বড় ছিল যে তার জামা কাপড় প্রয়োজনে সারা শরীর লেগে আছে চুলে। আর মেয়েটা অনেক সুন্দর ছিল। তো নারকেল গাছটা ছিল পুকুরের পাশাপাশি। তো মেয়েটার এমন বিহেভটা এমন ছিল যে ওনাকে দেখা ইচ্ছা করে পুকুরে লাফ দিছে। তো পুকুরে লাফ দেওয়ার সাথে সাথে উনি কিছু না ভেবে মেয়েটার পিছে পিছে গিয়ে লাফ দিছে। তারপর থেকে হঠাৎ করে আওয়াজ হইতেছে পানির। তো ওনার স্বামী আর ওনার ভাই ছিল যে, তো যা দেখে একজন মানুষ যদি খুব দ্রুত যদি ডুবতে উঠতেছে, নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই, যেরকম হয় সেম ওরকম হইতেছে। তো ওনারা বুঝলেন যে আসলে অশরীর কিছু হইতেছে। তো এটা ঠিক দুপুর বেলা। তো ওনাকে নিয়ে আসেন। এভাবে কয়েকদিন ঠিক থাকে। এভাবে প্রতি একটা উইক পর পর এরকম একটা কোনো সমস্যা হইতেছে। তিনি একদিন রাত্রে শুয়ে আসছে। তো হঠাৎ করে মনে হচ্ছে বাইরে কেউ ডাকতেছে। তো উনি বাইরে যান। তো বাইরে কেউ নেই। এবং প্রায় হতো যে ডাকতেছে বা এসে, তুমি কিছু দেখতো না। তো বিশেষ করে ওই যে মেয়েটাকে দেখছিল, ওই মেয়েটা যখন তার কাছে আসতো তো উনি আর কোনো কিছু খেয়াল থাকতো না যে আশেপাশে কেউ আছে বা ওনার সাথে কেউ কথা বলতেছে। উনি কোনো পাত্তাই দিত না, শুধু মেয়েটার সাথে কথা বলতো। তো এভাবে চলে যায় 1925 সালে এসে পরে। তো ওনার ততক্ষণে 2টা বাচ্চা হয়ে যায়। তো ওনার শ্বশুরও অনেক সম্পত্তি ছিল, যার কারণে ওনার স্বামী চেয়েছিল যে একটু আলাদা হয়ে যেতে, কারণ এই বাড়িটা যেহেতু সমস্যা করতেছে ওনার ওয়াইফের। তো ওনারা নতুন একটা বাড়িতে আসেন। তো মজার ওনারা জানতো না যে এটা আসলে চিরাকলা ছিল এক সময়। তো ওইখানে বাড়ি করা হয়, বাড়িটা ছিল সম্পূর্ণ একা। তো বাড়িতে উঠে উনি, ওনার স্বামী, ওনার শাশুড়ি আর ওনার ননদ আর 2টা বাচ্চা তো আছেই ছোট ছোট। তো এরকম কয়েকদিন ভালো থাকে, ঠিক আছে। তো উনি একদিন উঠানে বসে আছে। তো উপরে তাকায় আমি সবাই বসে ছিল। তো উপরে সবাই কথা বলতেছে যে তাল গাছে নাকি আগুন জ্বলতেছে। তো উনি তাকায় দেখে তাল গাছে কোনো আগুন নেই, কিন্তু সবাই বলতেছে আগুন আসছে। তো তাল গাছ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু আগুন ধরার মতো প্লেস না, বা কেউ আগুন ধরাবেও না। আর আগুনটা মূলত মিথেন গ্যাসে। তো তাল গাছের উপর কিন্তু মিথেন গ্যাস জমার কোনো প্লেস না, এটা শুষ্ক জায়গায় একটা মিথেন গ্যাস জমে। তো ওইখানে তো মিথেন গ্যাস জমার কোনো কথা না। সবাই আগুন দেখতো, কিন্তু উনি আগুন দেখতো না। তারপর থেকে শুরু হয় এই বাড়িতেও ওই মেয়েটা আসতো। তো একদিন ওনার মায়ের বেশি আসছিল। ওই দিন ঠিক ওনার স্বামী আর ওনার ভাই ঠিকই ছিল, উঠানে সামনে উঠানে ছিল। উনি পিছনে উঠানে বসে ছিল। তো ওনার মা আসলো। মা এসে বলতেছিল যে মা, তোর নাকি শরীর খারাপ, চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। তো উনি চিন্তা করলো যে বাবার বাড়ি গেলে হয়তো ভালো লাগবে। তো উনি চিন্তা ভাবনা বলে যে চলো। তো আগেকার সময় ওই 1981, 82, 85 সময় গ্রামের মেয়েরা ছিল স্বামীর উপর নির্ভরশীল। বাপের বাড়িতে যেতে হলে শ্বশুর শাশুড়ি স্বামী সবার অনুমতি নিতে হয়। তো উনি কোনো কিছু চিন্তা ভাবনা করলেন না, সাথে সাথে রাজি হলো। ইভেন কোনো জামা কাপড় নিতে বোধ করলেন না। তো ওনার মা বললো যে সামনে গেট দিয়ে তো জামাই আছে, চল আমরা পিছে গেট দিয়ে যাই। তো ওনার মা ধার্মিক থাকার কারণে উনি চিন্তা করলেন যাক। ঠিক এই সময় ওনার স্বামী উঠান থেকে দেখতেছে ওনার ওয়াইফ কার সাথে কথা বলতেছে, কিন্তু কার সাথে কথা বলতেছে কেউ দেখতেছে না। বাট কারোর সাথে কথা বললে নর্মালি যেরকম বিয়ের ভয় বা যেভাবে কথা বলে হাতটা নাড়ে সেম হইতেছে। তো ওনারা বুঝছে যে কোনো কিছু একটা সমস্যা হয়েছে। তো দেখতেছে উনি ল্যাংড়ায় ল্যাংড়া হাঁটতেছে। তখন বুঝছে যে হ্যাঁ এবার সমস্যাটা হয়েছে। তো ওনার দৌড়ে যায়। তো ততক্ষণে ওনার হার্টের স্পিডটা অনেক বেশি হয়, ল্যাংড়ায় গেলে হার্টের স্পিড বেশি হয়। একটা মহিলাকে বা অল্প বয়সে, তখন 18, 19 বা 20-এর মতো ছিল বয়স, একটা মেয়েকে ধরে রাখা কিন্তু ব্যাপার না। কিন্তু তখন 2 জন মানুষ বা 3 জন মানুষ ওনাকে ধরে রাখা সম্ভব হইতেছিল না, আটকানো সম্ভব হইতেছিল না, ধরে রাখা তো দূরের কথা।
এভাবে চলতে থাকে সপ্তাহ পর সপ্তাহ, দিনের পর দিন। তো একদিন ওনাকে বয়স ছিল, তো ওনার ভিতর থেকে যে মেয়েটা কথা বলতেছিল ওনার ভয়েস না, অন্য ভয়েস, মানে বিহেভটা অন্যরকম, যে ওনার ভিতরে আরেকজন অশরীর কিছু একটা আছে। তোমার স্বামী একটু ভয় দেখানোর জন্য বললো যে ওকে ছেড়ে দে নাকি আগুন আনবো। তো মেয়েটা বলতেছে যে ঠাকুরদা আমরাও তো আগুন নিয়ে রান্না করি। তো উনি একটু ভয় পেয়ে যায়, মানে কি যে আমি একটু ভয় দেখাইতে আসলাম, সেখানে আমাকে আরো উপদেশ বলতেছে। তো উনি ঘর থেকে বাইর হয়ে যে একটা কবিরা জানার জন্য, তো উনি ওনার ভাইকে নিয়ে বের হয়। তো বের হওয়ার সময় মনে হইতেছিল খুব ঝড় তুফান হইতেছে, তো উনি পাত্তা না দিয়ে যাইতেছে, কারণ ওনার টার্গেট হয়েছে ওনার ওয়াইফ অসুস্থ। ওনার যাই যেতে 3 রাস্তার মোড়ে আসলে দেখে একটা লোক দাঁড়ায় আছে। তো ওনার লোকটা বিয়ে এরকম যে ওনাদের তাকে আসছে যে ওনারা আসবে এই জন্য দাঁড়ায় আছে। ওনারা সে বলে যে চলেন। তো উনি বলে যে কোথায়? তো আমি বলে চলেন, শুধু একটা কথায় চলেন, মানে খুব গম্ভীর ভাবে। তো ওনারা বুঝছে যে এটা আসলে মানুষ না, অশরীরী কিছুই। তো ওনার ভাই ভয় দৌড় দেয়। তো ওনার চিন্তা ছিল সর্বপ্রথম যে ওনার ওয়াইফ অসুস্থ, ওয়াইফকে পাশে দিতে হবে, কবিরাজ আনতে হবে। তো উনি পাতানি দেয়, সুরা পড়তে পড়তে সামনে এগিয়ে থাকেন। তো যতদূর যায় মাঝখানে ওনাকে ওই লোকটাকে দেখতে পারে, শুধু একটা কথা, চলেন চলেন। উনি পাতা না দিয়ে কবিরাজ আনেন। কবিরাজ আনতে আনতে এরকম অনেকবার হয়, অনেকবারই দেখে, কোনো পাতা না দিয়ে বাড়িতে আসে। তো ঠিক কবিরাজ যখন বাড়িতে ঢুকবে সবকিছু নর্মাল, বাইরে ঝড় তুফান বাতাস সবকিছু নর্মাল, ইভেন ওনার ওয়াইফ সাথে সাথে সুস্থ, নর্মালি কথা বলতেছে। কারণ ওনার ওয়াইফ জানে না ওনার কি হয়েছে। এরকম প্রায় হয়তো। একদিন হঠাৎ করে দুপুর বেলায় পানিতে পড়ার আওয়াজ শুনলো সবাই। তো সবাই পুকুর কাছে দেখতেছে যে ওনার ওয়াইফ এরকম যেভাবে লাভ দিতেছে পুকুরের নিচে এইভাবে। তো ওনার স্বামী আর মামারা, ওনার ভাইরা নামলো। তো নাইমা ওনাকে ধরতে পারতেছে না, হঠাৎ করে ডুব দিল। পানি স্থির হইতেছে 2-3 মিনিট ডুব, কোথাও পাইতেছে না। হঠাৎ করে দেখা দিতেছে পুকুর আরেকবার দিয়ে দাঁড়ায় আছে, লাভ দিয়ে উঠছে, ওদিকে দিতেছে আবার ডুব। 2-3 মিনিট পানি স্থির হয়ে যেতেছে পর্যন্ত উনি নাই, কোথাও নাই। হঠাৎ করে দেখে আরেক জায়গা দিয়ে। তো উনি পুকুরের মাঝখানে যেভাবে দাঁড়ায় তো মনে হচ্ছে কিছু একটা উপর দাঁড়ায় আছে, কিন্তু পানির তো মাঝখানে গভীর থাকেই। এভাবে চলতে থাকে। তো 90 শতকের শেষের দিকে, 90 দশকের শেষের দিকে ওনাকে ঢাকায় নিয়ে আসে, সেটেল হয়ে যায় ঢাকায়। তো এখান থেকে আস্তে আস্তে মুক্ত হতে থাকে। তো শেষের দিকে এসে 2003-4 দিকে আবার গ্রামে একই শুরু হয়। তো আমাদের এখানে ছিল চাঁদপুরের জোনপুরের হুজুর নামে একজন বিখ্যাত হুজুর ছিলেন, এটা অনেকে চিনবেন। উনি একটা তাবিজ দেন। তো বলে, তাবিজটা নিয়মটা বলে, যদি তাবিজটা ডুবে যায় তার মানে তাবিজটা কাজ করতেছে, যদি তাবিজটা বেঁচে থাকে তাহলে মানে তাবিজটা নষ্ট হয়ে গেছে। তো তাবিজটা 1 সপ্তাহের মতো ভালো ছিল, যে মানে উনি কিছু ফিল করতেছে না ভালো। আবার ওই মেয়েটাকে দেখা শুরু করছে, যে মেয়েটাকে দেখতো আগে। তো উনি একদিন পানিতে তাবিজটা রাখলো, দেখতেছে তাবিজটা ভাসতেছে। তো তাবিজটা খুলে, মোমটাম খুলে দেখে তাবিজে সাদা কাগজ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আপনার তো আরো কিছু আপনার বাবার রিলেটেড কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো আস্তে আস্তে। যাই হোক, আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং তার ধানমন্ডিতেও একটা ঘটনা রয়েছে। আমরা ধানমন্ডি ঘটনা এখন শুনবো, তাই না? জি, রাইট। আচ্ছা, আমরা ধরেন নামটা আপনারা আরো একবার জেনে নিতে হবে, সবার কাছে সবাইকে জানিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এখানে কেউ দেখতে পাচ্ছে না আমাদেরকে, সুতরাং নাম প্লিজ। আসসালামু আলাইকুম, ওয়ান্স अगेन ইশতি বলছি। জি। আচ্ছা, আমি তখন পড়াশোনা মোটামুটি শেষ করেছি, আমি সনটা উল্লেখ করছি না। তো তখন ফটোগ্রাফি কেবল স্টার্ট করেছি আমি। তা আমি তখন ধানমন্ডিতে থাকি। রোড নাম্বারটা বলছি, ওল্ড 28, নিউ 15, খান অ্যাপার্টমেন্টস, হাউস নাম্বার 13। 13 রিয়েলি আনলাকি, আসলে সেটা আমি বুঝি নাই, আমি অনেকদিন পরে আমি জিনিসটা টের পেয়েছি। তো আমরা ওই বাসায় উঠলাম, ওঠার পরে তো আমাদের ওই বাসাটা ছিল অনেক বড়, মানে আমরা বাসার মানুষ ছিলাম মাত্র 4 জন, আর কাজের মেয়ে 2টা সহ টোটাল 6 জন। সো আমি সারাদিনই ব্যস্ত থাকতাম। তখন নতুন ফটোগ্রাফি স্টার্ট করেছি, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকতাম, বন্ধু বান্ধব ছিল অনেক। তো আমাদের বাসাটা প্রায় 2600 স্কয়ার ফিটের মতো, মানে অনেক বড় বাসা এক কথায়। তো আমার রুমটা ছিল একদম কোনার রুমে। তো আমি একদিন রাত্রেবেলা এক ফ্রেন্ডের সাথে কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ তন্দ্রার মতো লেগে আসছে, আমার চোখ লেগে আসছে। তো আপনার হঠাৎ করে চোখ খুললাম, চোখ খুলে দেখলাম যে আমার পায়ের কাছে সাদা রঙের কাপড় পরা, ডিম, আমার টাচ ল্যাম্পে আমি যেটা দেখতে পেলাম সেটা হলো যে সাদা রঙের একটা কাপড় পরা, মানে একটা মেয়ের মতো মানে অবয়ব দেখলাম আমি। তো আমি সেটা তখন আমি তেমন ভালো করে খেয়াল করি নাই, আমার কাছে মনে করলাম যে এটা হ্যালুসিনেশন, চোখের ভুল হতে পারে। তো সেকেন্ড টাইম আমার মানে ব্রেনে এটা মানে কেমন ক্লিক করছিল যে কি দেখলাম আমি। তো আমি আবার চোখ খুললাম, তখন আমি যেটা দেখলাম সেটা হলো যে তখন একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করলাম, সেটা হলো ছিল যে মেয়েটার চেহারার বর্ণনা দিচ্ছি আমি।
একদম সাদা রঙের একটা ধবধবা শাড়ি পরা, আপনার চোখ দুটা মনে যেন বের হয়ে আসছে, চুলগুলা এলোমেলো, হালকা ডিম আলোতে আমি যেটা দেখতে পাচ্ছিলাম, চুলগুলা এলোমেলো, এবং বাতাসে আমার ফ্যান চলছিল ঘরে, ফ্যানের মেয়েটার চুলটা উঠছে। তখন আমার কাছে মনে হয়েছে যেটা আমার চোখের ভুল। তো কিছুক্ষণ পরে যেটা ফিল করলাম সেটা হলো যে কে যেন আমার গলা চেপে ধরছে। গলা চেপে যখন ধরছে আমি তখন মানে রীতিমতো আমি মানে খুব চেষ্টা করছিলাম আপনার ছোটার জন্য, খুবই চেষ্টা করছিলাম ছোটার জন্য, খুবই মানে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, আমি ঘেমে গেছি প্রায়। তো ঘেমে যাওয়ার পরে আমি যখন মানে গলা চেপে ধরছে তখন আমার দম বন্ধ হয়ে আসছিলাম, তখন জোরে ছোটার চেষ্টা করছিলাম। তো একটা পর্যায়ে আমি ছুটে গিয়েছি, আমি একদম লাফ দিয়ে উঠে বসে তো আপনার দেখলাম যে আমি হাঁপাচ্ছি, অস্থির হয়ে গিয়েছে, আমি মানে কেমন যেন অস্থির লাগতেছিল আমার কাছে। ফ্যান চলছে ফুল স্পিডে, শীতের মানে ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, তারপরও ঘামছিলাম আমি। তো আপনার তখন আমি ঘড়িতে দেখলাম যে প্রায় 3:15 কি 3:20 মতো বাজে। তো আপনার যেটা হলো আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য আমি আমার পাশে সিগারেট মানে খাওয়ার ঠিক না, তো আমি স্মোক করার জন্য আমি একটা সিগারেট নিয়ে আমি একটা সিগারেট ধরাবো। ঘটনাটা হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারতো। আসলে আমি এটা আনএক্সপেক্টিং ছিল, যেটা দেখেছি সেটা হলো যে আমি পর্দা যাতে ঘরে তো সিগারেট খেলে স্মোক করলে ধোঁয়ায় ভরে যেত, তো আমি জানলাটার পর্দা সরিয়ে জানলাটা খুলছি, আমার ইয়াটা সিগারেট মুখে দেওয়া ছিল। তো দেখলাম যে মেয়েটাকে আমি দেখছি এতক্ষণ মানে কল্পনা, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যেটা কল্পনা, সেটা যেটা বাস্তবে আমি ওইভাবে মানে সজ্ঞানে দেখবো এটা আমি কখনো কল্পনাও করিনি। দেখলাম যে মেয়েটার মাথা নিচে, পাটা উপরে, সানসেটের সাইডে ছিল, আপনার চুলটা মানে উঠছে, আমার দিকে বিভৎসভাবে তাকিয়ে আছে। আমি জাস্ট এক লাফের খাট থেকে নেমে দরজা দিয়ে চিৎকার করে বের হয়ে গেছি আমি। তো ওইখানে মানে আমি আব্বাকে যা বললাম যে আমি এরকম ভয় পেয়েছি, বলে না, আব্বু বললো যে এটা নর্মাল হতে পারে, এটা তোমার মানে সারাদিন উল্টা পাল্টা মুভি দেখো, এটা হতে পারে। তো সে মানে কাটিয়ে গেল। আমি একদিন ওই বাসায়, তার কিছুদিন পরের ঘটনা, তো ওই বাসায় বসে এসে আমি আসলে জিনিসটা তখনও গুরুত্ব দিতাম না। তো আম্মা নামাজ পড়তে বলছে, আমি তখন ওই নতুন নতুন ইন্টারনেট আসছে, আমরা ওই TNT ফোন দিয়ে কানেক্ট করে আমরা ইন্টারনেটে বসতাম। আম্মা এসে বললো যে তুমি কি আমার রুমে আসছিলা? আমার নামাজ পড়তে দাঁড়িয়েছিল বেশি। না মা, আমি তো তোমার রুমে আসিনি। তো এরকম আম্মা প্রায় দেখতো যে কে যেন হামাগুড়ি দিয়ে হাঁটছে। ওই বাসাটা এখন আমার কাজিন যারা আছে তারা আমেরিকাতে থাকে, তো তারা ওই বাসায় আমার যে ফুপা ছিলেন, তো উনি মাঝে মধ্যে আসেন আবার চলে যান। ওই বাসায় এখন কেউ থাকে না, আমরা ওই বাসা থেকে চলে আসছি। ওই বাসা থেকে চলে আসার পরে আমি আর এরকম প্রবলেমে পড়িনি। ও ফার্স্ট ঘটনা যেটা বলেছিলাম, তা আমি দাদাজানের যে ঘটনাটা বলেছিলাম সেটা হলো যে আমি যখন ওনার কাছে বললাম যে আমি মাঝে মধ্যে একটু সিক থাকি, তো উনি আমাকে বললো যে তোমার চিন্তা করার কারণে আমি তোমাকে যে মাঝে মধ্যে দেখে আসবো। আমি ঢাকায় আসার পরে যে জিনিসটা ফিল করেছি, আমি ঠিক 10টা থেকে 11 থেকে 12টার মধ্যে মানে খুব সুন্দর একটা আতরের স্মেল পেতাম। এটা আমার কাছে জিনিসটা মানে অন্যরকম লেগেছে, যে আমি যতদিন যাওয়া আসা করেছি ওনার কাছে, আমি তারপরে অনেকবার গিয়েছি ওনার কাছে, ওনার সাথে কথা হয়েছে, প্রায় যাতায়াত করতো, গেলেই বলতো মানে আমাকে সে খুব মানে গেলে জিজ্ঞেস করে, মানে যখন লাস্ট অনেকদিন আমি যাই না ফরিদপুরে, তো গেলে আমাকে উনি মানে ওনার নাম আসলে কি একটা মানুষের নাম মনে রাখা মানে সম্ভব না, মানে এতদিন পরে একটা মানুষের নাম মনে রাখা সম্ভব না। উনি আমাকে ঢোকার পরেই জাস্ট সালাম দেওয়ার পরেই, মানে আমি যে লাস্ট টাইম যেবার গিয়েছিলাম সালাম দেওয়ার পরেই জিজ্ঞেস করেছে যে কি খবর, কেমন আছো তুমি, তোমার শরীরটা কি ভালো? আমি আসলে কি বলবো, আর আসলে আমার ওনার সম্বন্ধে তখন আর বিরূপ ধারণা করার মতো মানে কোনো আমার কাছে কিছু নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। ঘড়িতে সময় রাত 12:48। রাসেল ভাই নিশ্চয়ই ভালো আছেন, তার কারণ আপনি সবসময় ভালোর দলে। ভূত এফএমের জন্য দীর্ঘদিন ধরেই ভেবেছিলাম আমার এই কাহিনীটা আপনাদের কাছে পৌঁছে দেবো, কিন্তু বহু দূরে থাকার কারণে সেটা হয়ে ওঠেনি এবং বিভিন্ন ব্যস্ততাও এর মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমি
আমি আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি এটা আমার শ্বশুর মশাই, এবং ঘটনাটি 1985-86 সাল নাগাদ। তখন আমার শ্বশুর মশাই মালদায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, এবং যেহেতু তিনি হাঁপানি রোগী ছিলেন, ফলে মাঝে মাঝেই এমন পরিস্থিতি তৈরি হতো যখন তাকে হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকতে হতো। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমাদের আদি দেশ কিন্তু পূর্ববঙ্গ, এবং উনি দীর্ঘদিন পূর্ববঙ্গ থেকে চলে আসার পরেও দেশের প্রতি তার সেই টানও থেকে গিয়েছিল, এবং তিনি কিন্তু ভূত প্রেত এসব বিষয়ে খুব একটা না হলেও মোটামুটি বিশ্বাসী ছিলেন। তো এই দিনকার ঘটনা, সেদিন ওনার অবস্থা বেশ কিছুটা খারাপ হয়েছে, বাড়ির লোকজন সবাই একটু চিন্তিত ছিল। তো এরকম পরিস্থিতিতে মাঝরাত্রে উনি যেটা দেখলেন সেটা দেখার জন্য উনি একেবারেই তৈরি ছিলেন না। ওনার মনে হলো যে ওনার ঘরের মধ্যে ওনার বিছানার পাশে প্রায় 6 ফুট লম্বা একটি মানুষ দাঁড়িয়ে আছে, এবং তার সঙ্গে আরো 1-2 লোক রয়েছে। তো তিনি দেখে খুব একটা অন্যরকম কিছু ভাবেননি, ভেবেছেন হয়তো পাশের রোগীর আত্মীয় স্বজন কেউ এসেছে আর কি। কিন্তু যেহেতু রাত বেশ গভীর এবং উনি নিজেও যথেষ্ট অসুস্থ, ফলে উনি আবার চোখ বন্ধ করে নিজে বিশ্রাম নিতে থাকেন। কিন্তু হঠাৎ ওনার মনে হয় যে দুপাশ থেকে 2টি লোক তাকে পাঁজা খোলা করে বিছানা থেকে তুলে ফেলেছে, এবং যখন তুলে ফেলেছে তখন তিনি বুঝতে পারেন যে তাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য আর কি তারা, ওই যে লোক 2টি দাঁড়িয়ে ছিল তারাই আসলে ওনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে আর কি। এবং প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে তিনি একটু অজ্ঞানের মতো হয়ে যান, এবং তিনি অনুভব করেন যে তাকে ওই বিছানার উপরে ছুঁড়ে দিয়ে যারা ছিল তারা চলে যায় আর কি। এবং সেই রাতটা প্রচন্ড ভয়ের মধ্যে কাটান, এবং তার চিৎকারে চারপাশ থেকে নার্স এবং অন্যান্যরা দৌড়ে আসে, এবং যেহেতু সরকারি কর্মকর্তা, ফলে লোকজন দৌড়ে এসে তার খবরাখবর নেয়, এবং সেই রাত্রির মতো তার কেবিনে নার্স এবং অন্যান্যদের মোতায়েন করা হয়। যাক, সে রাতে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু পরদিন সকালবেলা ওনার ঠিক পাশের বেডে যে মুমূর্ষু রোগীটি ছিল তার কিন্তু ভোর রাতেই মৃত্যু হয়। এবং তার একটা যে কোনো কারণে হোক তার মনের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল যে যারা এসেছিল তারা আসলে হিন্দু ধর্ম অনুযায়ী আমরা যেটাকে বলি যমদূত বা এই জাতীয় কিছু, তারা ওনাকেই নিতে এসেছিল, এবং যে কোনো কারণেই হোক, ওনার চিৎকারের কারণেই হোক বা ওনার হিন্দু ধর্ম অনুযায়ী কর্মফল বা নির্দিষ্ট মেয়াদ শেষ না হওয়ার কারণেই হোক ওনাকে ছেড়ে দিয়ে চলে যায়। এবং যেহেতু তারা এসেছিল এবং ওই পাশের মুমূর্ষু রোগীটি ছিল, ফলে তাকেই তারা নিয়ে যায় আর কি। তো আমার শ্বশুরমশাই এখনো বেঁচে আছেন, এবং তার মধ্যে বেশ কিছুটা এই ঘটনার পরে, এই ঘটনাটি তিনি বহুবার বহুজনের সঙ্গেই শেয়ার করেছেন, অনেকে বিশ্বাস করেছেন, অনেকে করেননি, এবং এখনো পর্যন্ত তার মধ্যে কিন্তু কিছুটা অস্বাভাবিকত্ব আছে। যেমন তিনি একবার এই 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেন, এবং 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলার পরেও কিন্তু তার বিশেষ কিছু হয়নি, এবং তার মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা এরকম আছে যে যেহেতু জমদূতেরা তাকে একবার দেখে গেছে বা একবার স্পর্শ করে গেছে, খুব চট করে তার কোনো কিছু হওয়ার নয় বা ইত্যাদি। এবং উনি ওনার জীবনে এই ধরনের, আমার পরিবারে আসলে আমার নিজের পরিবারও এই ধরনের ঘটনা অনেক আছে, এবং শুধু আমার শ্বশুরমশাই নন, আমার মা এবং আমরা ব্যক্তিগতভাবেও আমাদের যে বাড়িটিতে আমরা বর্তমানে কলকাতায় বাস করি সেই বাড়িটিতেও বহু ঘটনা আমরা দেখেছি, যেগুলোর কোনো ব্যাখ্যা আজ অব্দি মেলেনি। শুধু আমরা দেখেছি তাই নয়, আমাদের বাড়ির আশপাশে বহু লোকজন বা আমার বাবার সহকর্মী যারা আমাদের বাড়িতে এসেছিলেন তারাও দেখেছেন। তো এই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে ছিল, এবং যেহেতু আমার শ্বশুরমশাই এখনো বেঁচে আছেন, আমাদের মনে হয়েছে যে ঘটনাটি হয়তো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলে কারো কারো ভালো লাগতেও পারে, সেই জন্য এটি আপনাদের পাঠালাম। আপনারা সকলে ভালো থাকবেন। আমি ভূত এফএম-এর অত্যন্ত একনিষ্ঠ শ্রোতা। ধন্যবাদ। যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, জেনে নেব তার নাম এবং পরিচয়। হ্যালো লিসনার্স, আই এম পলাশ সাহা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ছি। তো আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। অ্যান্ড ফার্স্টলি আই থ্যাংক রাসেল ভাই অ্যান্ড রেডিও ফর দি opportunity for giving me the opportunity. আমরা ঘটনায় চলে যাই। Okay, I'm entering my story. It's the story of 1987, 1988 and 1989. This story is not happened with me. Okay, this all happened with my father, and I'm expressing them. So এই স্টোরির গল্পটা শুরু হচ্ছে 1988 এবং 1989 সালের দিকে, যখন আমার মেজো ভাই জন্ম নেয়। এটা পিজি হসপিটালে যখন জন্ম নেয়, which is presently BSMMU. So my mother had to stay several months after the birth of my brother, as she had some complexities. তো আমার বাবা, he was busy with his activities in the village, so he could not accompany my mother. তো আমার
বাবাকে মাঝে মাঝে আর কি মাকে দেখে যেতেন, মাসে একবার বা সপ্তাহে একবার, এভাবে আবার বাবা আমার মাকে দেখে যেতেন। তো অ্যাজ ইউজুয়াল একদিন আমার বাবা আমার মাকে দেখা করে আর কি আমাদের বাড়িতে ফিরছিলেন, এবং যেটা বলতে হবে আমাদের বাড়িটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। আর যেহেতু বাবা ঢাকা থেকে আর কি ওখানে যেতে হতো, তার মানে খুব বড় একটা লম্বা একটা পথ তাকে অতিক্রম করতে হতো। তো ওই সময় আমার ভাইয়ের জন্মের পরে ওই সময় আমার বাবার সাথে আমার বড় হয়েছিল, এবং তখন তার বয়স 10 বছর ছিল। তো ঢাকা থেকে যেহেতু গোপালগঞ্জ এমনি দূরত্ব অনেক বেশি, আবার ইন দ্যাট টাইম দ্য কমিউনিকেশন সিস্টেম ওয়াজ নট সো গুড অ্যাজ ইট ইজ নাও। তো ঢাকা থেকে গোপালগঞ্জ সদর পর্যন্ত যেতেই আমার বাবার অনেকটা সময় লেগে যায়, এবং দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যায় সদর পর্যন্ত যেতে। তো সদর থেকে আমাদের যে কোটালীপাড়া উপজেলায় যে আমাদের গ্রামটার নাম, সেটা হচ্ছে জামুলিয়া গ্রাম। সেখানে যেতে তো অনেক বড় একটা পথ পাড়ি দিতে হয়, এবং পথটা অনেক বন্ধুর পথ ছিল, এবং এখানে অনেক জঙ্গল ছিল, বাগান ছিল, অনেক নদী ছিল, এবং এতগুলো পথ পাড়ি দিয়ে আর কি ওনার যেতে হয়। তো উনি একদিন এভাবে যাচ্ছিলেন আর কি ঢাকা থেকে, এবং যেতে যেতে অলরেডি সন্ধ্যা 7টা থেকে 8টা বেজে গেল। তো এটা রাতটা ছিল খুবই দুর্যোগপূর্ণ, এবং এটা ছিল বর্ষাকাল, আবার ছিল অমাবস্যা রাত। এটা ট্রিজলিং, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো বাবা পথ চিনে আসাটাই খুব কষ্টকর ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, কর্দমাক্ত পথ, আবার বাগানের মধ্য দিয়ে। আর যেহেতু ওই সময় 97-88 এর কাহিনী, 87-88 এর কাহিনী, তখন এলাকাগুলো অতটা আর কি জনবহুল ছিল না, অনেক জায়গায় জঙ্গল ছিল। তো এইসব পথের মধ্যে দিয়ে বাবা পাড়ি দিয়ে যাচ্ছিলেন। তো অনেক কষ্ট হচ্ছিল আর কি, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল, ওই বিজলির যতটুকু আলো পাওয়া যায় বাবা সে পথ দিয়ে, তো ততটুকু সাহায্য নিয়ে বাবা আর কি যাচ্ছিলেন। তো যেতে 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 অনেক বিপদের সম্মুখীন হওয়ার স্বাভাবিক কথা, মানে যেহেতু ঘন জঙ্গলের পথ। তো বাবা হাঁটছিলেন, এমন সময় বাবা একটা নদীর সামনে এসে উপস্থিত হলেন। আসলে ওখানে একটা নদী ছিল, যদিও দেওয়ার অল্টারনেটিভ ওয়ে, বাট বাবা আর কি ওই পথটা ফলো না করে ওই বাই চান্স ওই পথ দিয়ে আসলেন। তো রাত তখন প্রায় বাঁচতে বাঁচতে প্রায় 12টা বেজে গেছে এরকম রাত। আর গ্রাম এলাকায় রাত 12টা মানে তো সেটা তো গভীর রাত্র। তখন বাবা তো অনেক বিপদে পড়লেন যে কিভাবে তখন এই নদী পার হবেন। নদীতে কেউ নাই, আবার অন্ধকার, আবার অমাবস্যা রাত, বৃষ্টি পড়তেছে, কিভাবে এই পথ পার হবেন? আবার একটা জঙ্গল এলাকা, আবার সাথে 10 বছর পর একটা ছেলে, তাহলে কিভাবে উনি এই নদীটা পার হবেন? আর যদি নদী না পার হতে পারেন, তাহলে ওই রাতটা কি বিপদের সম্মুখীন না ওনার হতে হবে, এটা ভেবে উনি খুবই চিন্তা করলেন। হঠাৎ উনি দেখতে পেলেন ওই নদীতে একটা নৌকা, একটা ডিঙি নৌকা। ওই রাত্র 12টার সময় একটা ডিঙি নৌকা, এবং আরো ভালো খেয়াল করে দেখতে পেলেন যে ডিঙি নৌকার উপর একটা বৃদ্ধ একটা লোক, 70 ঊর্ধ্ব একটা লোক, সে বসে আছে। আর শুধু একটা কুপি জ্বলতেছে। কুপি বলতে যেটা আসলে আপনি বুঝবেন যে কেরোসিনের জলে এটা গ্রাম অঞ্চলে সাধারণত এটা ব্যবহৃত হয়। তো ওরা জ্বলতেছে, তো এত বৃষ্টি পড়তেছে, বাট কুপিটা নিবতেছে না। আবার ওই লোকটা 70 বছর বয়স্ক, এবং ওই ডিঙি নৌকা আর কেউ নাই। সাধারণত যদি এটা জেলে নৌকাও হয় তাহলে দেখা যাবে যে আরেকজন তার অ্যাসিস্ট্যান্ট থাকতো, বাট সেটাও নাই। আর সবচেয়ে বড় কথা, রাত 12টা একটা সময়, দুর্যোগপূর্ণ রাত, অমাবস্যা রাত, তখন তো মাছ ধরার নৌকা থাকার কথা না, আরো বৃদ্ধ লোকটা একা। তো বাবা তো তখন ততটা বুঝতে পারেনি যে এটা কি আসলে কি ভয়ঙ্কর কিছু ছিল, বা এটা উনি কোথা থেকে আসলো। তো উনি স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞেস করলেন, এই যে ভাই, আপনি কি আমাকে পার করে দেবেন? তখন লোকটা ইন এ ভেরি ডিফারেন্ট ভয়েস, এবং হাউ মাই ফাদার অনলি নিউ, ওকে, যে কিভাবে উনি সে কণ্ঠে বলছেন যে তোমাকে পার করার জন্যই তো আমি এখানে এসেছি। তো বাবাও তখন নর্মালি উনি উঠলেন এবং নৌকাটা পার হলেন, নদীটা পার হলেন। তো নদী পার হয়ে উনি ওদিকে গিয়ে তাকে কিছু টাকা পয়সা দিলেন, যে যেহেতু অনেক উপকার হয়েছে। এবার আসলে টাকার বিনিময়ে যদিও শোধ করা যায় না, অ্যাজ ইউজুয়াল মাঝি ভেবে তাকে কিছু টাকা দিতে চাইলেন। তো উনি অস্বীকৃত জানালেন, অনেক রিকোয়েস্ট করার পর উনি সেটা অ্যাকসেপ্ট করলেন না। তো বাবা কিছু না মানে উপায় না দেখে বাবা নেমে গেলেন, এবং নদীর যে ঢালু যে জায়গাটা সেটা ক্রস করে উনি উপরে উঠলেন। তখন উনি একটু সম্বিত ফিরে পেলেন যে আসলে রাত্র 12টা থেকে একটা এত দুর্যোগপূর্ণ রাত, অমাবস্যা রাত, বৃষ্টি পড়তেছে, এই এলাকা, এই নদীটা, এখানে এই লোকটা কিভাবে আসবে? And for general discussion, I am not revealing the place exactly where it happened. তো যারা শুনতেছেন, যারা ওই এলাকার আছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের কোটালীপাড়ার ওই জামুলিয়া গ্রামের আশেপাশে অনেক নদী আছে, আপনারা বুঝতে পারবেন। তো বাবা তখন বুঝতে পারলেন যে আসলে তো এখানে তো এরকম তো আমার অ্যাসিস্ট্যান্স পাওয়ার কথা না, এখানে তো কোনো মাঝি থাকার কথা না। আবার মাঝির যে বর্ণনা, 70 বছর যে দৃশ্য, 70 বছর বয়স্ক, ওই রাত্রে একটা বৃদ্ধ লোক ওইখানে নৌকা বাচ্ছে। তো তখন বাবা একটু আসলে ভয় পেলেন, এবং তখন উনি পিছনের দিকে তাকালেন যে কি ব্যাপার, তাকে কিছু জিজ্ঞেস করবেন যে কোথা থেকে আসলেন। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওই নদীতে তখন আর কোনো নৌকা ছিল না, কোনো নৌকা ছিল না, কোনো মাঝি নেই, কোনো কুপি নেই, কোনো কিচ্ছু নেই।
বাবার যতদূর দৃষ্টি গেল দুই দিকে, নদীর দুই দিকে, তো উনি দুই দিকেই উনি খেয়াল করলেন না কোথাও কোনো নৌকা নেই, অথচ নৌকাটা পার হয়ে পারে নামা আর বাবার এটা বুঝতে পারা, এটার মধ্যে সময়ের ডিউরেশন ছিল অনলি 2 minutes or 3 minutes। এই 3 মিনিটের মধ্যে কিভাবে একটা মাঝে একটা নৌকা নিয়ে কত দূর পার হয়েছে ডিসঅ্যাপিয়ার করবে, it was not actually possible, but my father couldn't understand anything. Then he was really very frightened the situation, and very frightening situation it was. So ওনার কিছুই তখন উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, এবং বাকি যে পথটা যে ওখান থেকে যে আমাদের গ্রামের যে বাড়িটা পর্যন্ত, সেটাও যদিও তখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি ছিল, তাও বাবা যে ওই 1 ঘন্টার পথ কিভাবে এবং কোন সেন্সে এবং কতটুকু সময় নিয়ে ফেললেন বাবা সেটাও বুঝতে পারলেন না। আসলে ভাই it was my first incident. ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের সাথে আমাদের যে প্রথম অতিথি আছেন তিনি আরো একটা ঘটনা বলবেন, সেটাও আরো একটা আমরা সেটা শুনবো, এবং তার আগে কিছু SMS চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে। আসসালামু আলাইকুম, ওয়ান্স अगेन ইশতি বলছি। এই ঘটনাটা হলো আপনার আমার খালাতো ভাইয়ের কাছ থেকে শোনা, আমার খালার ঘটনা। তো উনি খুব সিক ছিলেন, দেশে ছিলেন, তো উনি বেসিক্যালি ক্যান্সার পেশেন্ট ছিলেন। তো খুব মানে উনাকে বারে বারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমার ভাইরা কানাডাতে, কিন্তু উনি যেতে যাচ্ছিলেন না। খুব জোর জবরদস্তি করার পরে ওনাকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে 3-4 মাসের মতো ওরা একটা টাইম দিয়ে দিয়েছিল ডক্টররা, যে উনি হয়তো মানে এতটা টাইম বাঁচবেন, মানে ওরা একটা অ্যাজাম্পশন করতে পারে বেসিক্যালি ডক্টররা। তো এটা উনি যেদিন মারা যায়, তো তার 3 থেকে 4 ঘন্টা আগের ঘটনা সেটা বলছি আমি। সেটা হলো যে আমার খালাতো ভাইয়ের যে শ্বশুর আছেন, উনি ওই হসপিটালের ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলেন। তো 2জন লোক এসে বসলেন, এসে মানে যে উনি খেয়াল করেন আসলে সবাই একটু মন খারাপ ছিল, কারণ উনার রিলেটিভ অসুস্থ, দ্যাটস ওয়াই একটু মন খারাপ ছিল, মানে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো বললো যে উনার ইংলিশে বললো যে আমরা কি এখানে বসতে পারি? তো উনি বললো যে হ্যাঁ বসেন। তো উনি জিজ্ঞেস করলো, ওই লোক দুইটা জিজ্ঞেস করলো যে আপনি এখানে কি করছেন? তো উনি বললেন যে আমার, তখন উনি চোখ তুলে তাকিয়ে বললেন যে আমার এরকম রিলেটিভ অসুস্থ, আমি মানে আমার খালাতো ভাই শ্বশুর বলছেন যে উনি আমার রিলেটিভ অসুস্থ, আমি এখানে আসছি ওনার জন্য। একটু মন খারাপ, স্বাভাবিক, মন খারাপ থাকাটাই স্বাভাবিক মানুষের। তো উনি বললেন যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা একটু দোয়া করতে চাই ওনার জন্য, দোয়া করতে চাই। তো আমি ওনাদের 2জন, মানে উনি যেভাবে আমার খালাতো ভাই আমাকে যেভাবে বলেছেন, উনি কানাডা থাকেন, কানাডা সিটিজেন। তো সেটা ছিল হলো যে 2জন লোক ছিলেন, একজনের পরনে ছিল লম্বা প্রায় 6 feet 2 or 3, সেম, আরেকজনের সেম হাইট প্রায়। তো একজনের পুরা সাদা জুব্বা পরা ছিল এবং সাদা দাড়ি, খুব নুরানি চেহারা, এবং আরেকজনের ছিল হলো কালো রঙের ড্রেস পরা, একদম ব্ল্যাক, মানে ওনার মানে ফুল ব্ল্যাক পরা ছিল ওনার। ওনারা ওই কথা বলার পরে আমার খালাতো ভাইকে যে বললো যে 2জন লোক তোমার আম্মার জন্য একটু দোয়া করতে চায়, তোমাদের কি কোনো অসুবিধা আছে কিনা? অবশ্য এটার কারণও ছিল, কারণটা তারা আসলে কোনো রিলিজিয়াস মানে ধর্মে বিশ্বাসী ছিল না আমার খালাতো ভাই। তারা জিজ্ঞেস করার কারণটা ছিল এটা, যে তারা ধর্মে বিশ্বাসী ছিল না। তো ওনার ফাদার বেসিক্যালি, ওনার ফাদারের কাছ থেকে এটা আসছে, ওনার ফাদার এরকম করতেন না, দ্যাটস ওয়াই। আর আমার নানা ছিলেন হাজি মানুষ, তো আমার খালাতো বেসিক্যালি ওরকম হওয়াটাই একটু ধার্মিক ছিলেন, কিন্তু হাজবেন্ডের জন্য করতে পারতেন না। হাজবেন্ড তো হাজবেন্ডই, মানে একটু ট্রেডিশনাল ফ্যামিলির ওয়াইফ ছিলেন, এবং ট্রেডিশনাল ফ্যামিলির মেয়ে যেহেতু অন্যরকম ছিলেন। তো আপনার মনে করেন যে ওনারা আসলেন, আসে জিজ্ঞেস করলেন যে বাবা তোমার মার জন্য 2জন লোক দোয়া করতে চায়, তো তুমি কি পারমিশন দিবা কিনা? যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না। আসলে মানুষের মন তো এমনি সফট হয়ে যায়, তারপর সাথে হলো মা। তো আপনার ওনারা ওনাকে দেখলেন না, কিন্তু পর্দার আড়াল থেকে ওনার জন্য অনেক কিছু মানে দোয়া করলেন, উনি যেভাবে বলেছেন আমাকে। তো দোয়া করেছেন, দোয়া করার পরে এই ধরেন গিয়ে এইটা ঘটনাটা 12টার দিকের ঘটনা, ওনারা রাত্রে 12টার দিকের ঘটনা, ওনারা দোয়া করে চলে গেছেন। 11টা-12টা হবে। তো খালাম্মা আসলে আনকনসিয়াস ছিলেন। তো আমার খালাতো ভাই ওই
তার পাশে একটা বেড ছিল, ওই বেডে আপনার শুয়ে শুয়ে গেমস খেলছিল, মানে টাইম পাস করার জন্য গেমস খেলছিল। মনটাও ভালো না, তার মন ভালো ছিল না, তো তার তন্দ্রার মতো লেগে এসছে চোখটা। তো হঠাৎ করে তো সে বিপ শুনতে যাচ্ছে, মানুষের যখন হার্টবিট বন্ধ হয়ে যায় তখন তো ওই মনিটর গুলো লাগানো, তখন এক বিপে চলে, একটা বিপ দেয়, একটা বিপে। তো ওই তখন তার মানে ঘুম ভেঙে গেছে, ওই তন্দ্রাটা কেটে গেছে, এবং সে ডাক্তারদেরকে কল করলো এবং বললো যে, ডাক্তাররা সবাই এসে বললো যে শি ইজ নো মোর। তো আসলে ওনাদের একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে, যে ওনারা এবার দেশে আসছিলেন, এবার ওনারা কুরবানিও দিয়েছেন। তো এই ঘটনাটা যখন উনি বলছিলেন, খুব আফসোস করে বলছিলেন। ওনারা কখনোই মানে বেসিক্যালি যেহেতু মানে ধর্মে বিশ্বাসী ছিল না, মানে আমার কাছে জিনিসটা অবাক লেগেছে, সেটা হলো যে আপনার উনি বলছিলেন যে আল্লাহ পাঠিয়েছে, মানে আজরাইলি আসছিলেন কিনা, আসলে আজরাইল আসছিলেন কিনা সেটা আমি বলতে পারছি না, বাট যেহেতু ওনার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, দুঃখ ছিল, আল্লাহ তো এক, অদ্বিতীয়, তো এই কারণে আপনার মনে করেন যে সে হয়তো তার শান্তির জন্যই দোয়া করতে হয়তো পাঠিয়েছিল। তো এটা আমার একটা স্টোরি ছিল। তো রাসেল ভাই, আমি কি আরেকটা বলতে পারবো? মানে জি জি, অবশ্যই অবশ্যই। আমি ছোট্ট করে বলছি, এটা আমি ফরিদপুরের ঘটনা বলছি। আমার দেশের বাড়ি ফরিদপুর। তো আমাদের বাড়িটা ছিল আমাদের ফ্যামিলির নামে, পালডাঙ্গি, এটা ডিগ্রিচর ইউনিয়নে। তো আমাদের মোটামুটি আমাদের বাড়ির নামেই, মানে আমাদের ফ্যামিলির নামেই ওই গ্রামের নাম। তো চাচার ইলেকশন, তো আমি আর আমার ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একদম ছোটবেলার বন্ধু, বাট আমার থেকে সিনিয়র, মানে আমি ওর কাঁধে করে বড় হয়েছি, বাট খুব ক্লোজ আমরা দুজন। আমি আসলে ফার্স্ট যে ঘটনাটা বলেছিলাম দাদাজানের ঘটনা, আমি মাসুদের কথা বলেছি। তো মাসুদের কথা বলছি আমি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো ও আর আমি, আমাদের এই পাশে, মানে আমাদের বাড়িটা প্রায় 30 বিঘার উপরে ছিল। এটা মানে অনেক বড় বাড়ি, মানে এটা কল্পনা করা যায় না যে এত বড় বাড়ি। এখন যেহেতু পদ্মায় ভেঙে গেছে, এখন আমরা ফিল করি যে এটা কত বড় বাড়ি ছিল। তো ওই বাড়িতে আসলে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে আমার, আমি অন্য আরেক সময় পেলে বলবো। তো আমি ছোট্ট করে বলছি একটা, সেটা হলো যে মানে ইলেকশন টাইম, মানে ইউপি ইলেকশন, মানে ইউনিয়ন পরিষদের ইলেকশন। তো আমরা দিনের বেলা, দুপুরবেলায় আপনার কি বলে, দুপুরবেলায় আপনার কি বলে, মাছ ধরার পরে ইলেকশনের যেহেতু ক্যাম্পিং টাইম, তো আমাদের দুজনের কাছেই খুব পাওয়ারফুল দুইটা টর্চ। আমরা একটু শহরে গিয়েছি, শহর থেকে ফেরার সময় তখন আসলে ট্রান্সপোর্ট ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না, রোডগুলো এতটা উন্নত ছিল না। তো শীতের দিন আমি মানে খুব হাই জ্যাকেট পরা, দুজনই আমরা হাই জ্যাকেট পরা। তো খাওয়া দাওয়ার পর আমি আসলে ফ্যামিলি বড় ছেলে, তো আমার মানে আমাকে সবাই খুব আদর করে ফ্যামিলিতে। তো আমি বললাম যে মাছটা যেন, মানে মাছ ধরেছে যেটা, দুইটা মাছ, বড় বড় দুইটা মাছ, বললাম যে মাছটা যেন না ভাঙে, আস্ত ভাজবা এবং আস্ত রান্না করবা। তো আপনার আমরা ওই ব্যাক করেছি ইয়া থেকে, কি বলে, আমরা ওই ইয়া থেকে ব্যাক করেছি, আপনার শহর থেকে ব্যাক করেছি। তো ক্যাম্পিং করতে করতে আসছিলাম। তো আসার পরে বাস তখন বাজে রাত্র 11:30টার মতো, আমরা খেতে বসছি। তো আসলে শখ করে মাছ ধরতে ভাল লাগে, বাট মানে আমার কাছে আমি তেমন একটা মাছ প্রিয় না। তো আমার ফ্রেন্ড আমার যে তুই এটা আমার সাথে শেয়ার কর, আমি খেলাম, আমি অর্ধেক পরে ও আরেকটা, ওটা তো খেয়েছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও আরেকটা খেলো। তো আমরা ওই আসলে কি বলে, আমরা সিগারেট খাওয়ার জন্য বাইরে গিয়েছি। তো আপনার কি বলে, আমাদের নদী পাশে ছিল আমাদের একটা পুকুর, অনেক বড় পুকুর, মানে পুকুর ছিল আমাদের, মানে আমাদের বাড়ির পাশে প্রায় 4-5টার মতো পুকুর ছিল আমাদের, মানে ইয়ার ভিতরে। তো পিছনে ছিল আবার ইট খোলা, যেটাকে বলে ইটের ভাটা। তো পাশ দিয়ে যে রোডটা গেছে, ওই রোডটা বেশি একটা ভালো না। এটা আমাদের এলাকার যে মুরব্বীরা সবাই বলেছেন যে পারতপক্ষে তোমরা কখনো ওই রোড দিয়ে রাত্রেবেলা যাবা না। কে শুনে কার কথা, তখন একদম ইয়াং। তো আমরা ওই হঠাৎ করে আমি সিগারেট ধরাতে যাব, এমন টাইমে আমার ওই ফ্রেন্ডটা বললো যে মুরব্বী কেউ আসতেছে, ইট ইজ দ্য ইলেকশন টাইম, তো এটা সিগারেট ধরাইস না। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। 5 মিনিট গেল, তা আমরা দুজন কথা বলতেছি, অনেক ধরনের কথা বলতেছি। 5 মিনিট, 10 মিনিট, তখন আমার কাছে কেন একটু সন্দেহের মতো হলো যে ব্যাপার কি। আমি ওকে জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, 10 মিনিটে একটা লোক কাছে আসতে পারতেছে না, এটা আনবিলিভেবল। তো আমার তখন একটু ভয় লাগছিল।
তো আসলে আমরা তখন দুজনই টর্চ মারছি ওইদিকে, অনেক পাওয়ারফুল টর্চ ছিল আমাদের দুজনের হাতেই অনেক। তো টর্চ মারার পরে যেটা দেখছি আমি সেটা হলো যে আসলে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা, সেটা হলো যে কালো রঙের একটা বিড়াল, জাস্ট লাইক মানে মানে ডার্ক একদম কালো বিড়াল, এবং চোখ দুইটা জলজল করতেছে। বিড়ালের সাইজ যে অত বড় হয় এটা আমার জানা ছিল না বেসিক্যালি, মানে অনেক বড় একটা বিড়াল জাস্ট আমাদের দিকে, মানে আমি যখন টর্চ মারছি জাস্ট আমাদের দিকে ঘাড় ঘুরে জাস্ট আমার দিকে তাকায় ছিল, মানে আমাদের দিকে তাকায় ছিল। তো আমার ফ্রেন্ড মানে যেহেতু গ্রামের ছেলে, ও বুঝতে পারছে যে আমি ভয় পেয়েছি, তো ও আমি দৌড় দিতে যাব এমন টাইমে ও আমার হাত ধরে ফেলছে, যে কারণ ও জানে যে আমি যদি দৌড় দেই তাহলে আমি বেশি ভয় পাবো। এবং আমি তারপরে ও আমাকে বললো যে মানে নর্মাল করলো, এবং নর্মাল করে বললো যে এটা কিছু না, জাস্ট আমাকে জাস্ট জিনিসটা কাটানোর জন্য বললো যে এটা কিছু না, টর্চটা অফ করে দিতে বললো। অফ করে আমাকে নিয়ে বাড়িতে পৌঁছায় দিল। তো আসলে মানে আমাদের গ্রামের অনেক ঘটনাই আসে। তো আমি আমার আরো অতিথিরা আছে এখানে, তো আমি আরো বলবো পরে। রাসেল ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যাঁ, আমার মনে হয় যে আপনাকে আরেকদিন আনতে হবে, এবং আরো একজন আপনার সঙ্গে আসার কথা ছিল যিনি আজকে আসতে পারেননি, আপনার একজন রিলেটিভ। তো নেক্সট উইকে দেখা যাক, যদি আমরা সুযোগ পাই বা আপনি যদি সময় পান, তাহলে আমরা আবার নেক্সট উইকে বাকি ঘটনাগুলো শুনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি ওকে বলেছি, তো সে আপনার কথা বলেছে যে মানে আসলে সে একটু সিক এই কারণে। তো এটা ওর মায়ের ঘটনা ছিল। মা যখন মারা যায়, ওর বাবা অনেক ছোটবেলায় মারা যায়। তো ও আমার মনে হয় এটা যদি ওর মুখ থেকে শুনে সেটা বেশি এটা বেটার হবে, জিনিস শুনতে ভালো লাগবে দর্শকদের। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো একটা ছোট্ট আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং যিনি গত সপ্তাহে এসেছিলেন, কিন্তু গত সপ্তাহের এপিসোডটা একটু অন্যরকম ছিল, স্পেশাল একটা এপিসোড ছিল যেখানে অংশ নিয়েছিলেন মেয়েরা। সুতরাং তিনি স্টুডিওতে এসেও ঘটনা শেয়ার করতে পারেননি, কিন্তু তিনি সেদিন তার ওয়াইফ, আপনার নামটা একটু শুনি। জি, আমার নাম মুন্না। রাইট, মুন্না ভাই, সেদিন আপনার ওয়াইফ সেদিন ঘটনা শেয়ার করে গেছেন, এবং আপনি বলেছিলেন যে তাঁদের বাসায়, অর্থাৎ আপনি আপনার শ্বশুর বাড়িতেই অনেক কিছু ফিল করেছেন। রাইট, কি ধরনের, মানে কোন একটা দিনের কথা বলেন যেদিন আপনি আসলে প্রচন্ড রকমের ভয় পেয়েছিলেন? কখনো কিছু কি দেখেছেন সামনাসামনি? হ্যাঁ, আমি অনেক কিছুই করছি, অনুভব করতে পারছি। তো যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। মুন্না বলছি, আজিমপুর থেকে আসছি। আমি একদিন বাসায় ছিলাম, তো বেসিক্যালি আমি বাসাটা একটু বর্ণনা দিয়ে নিই। ওখানে আমার শাশুড়ি বাসায় একাই থাকেন, আর আমার যারা আছেন অন্যান্য, মানে আমার বড় শালি, ছোট শালি, তারা বাইরে ঢাকায় থাকেন, আমার ওয়াইফ ঢাকায় থাকেন। আর হচ্ছে আমার ছোট একটা শালা আছে, সে শহরে থেকে পড়াশোনা করে। তো উনি বাসায় একা থাকেন এবং স্কুলে শিক্ষকতা করেন। বাসায় 3টা রুম আছে, পাশাপাশি পাকঘর আছে। তো সবগুলো রুমই খালি থাকে, উনি একটা রুমে থাকেন, নিজে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন। আমরা যখন যাই তখন সাধারণত হয়তো রুমে লোকজন হয় আর কি। তো আমি একদিন ছিলাম, এবং আমার ওয়াইফ ছিল আর আমার শাশুড়ি ছিল। রান্নাঘরে রান্না হচ্ছে, আমি টিভি দেখতেছিলাম। সেখান থেকে একটা সময় আমি রান্নাঘরের দিকে যাই। তো আমি ওখানে গেছি, যে বসলাম, ওখানে আবার ডাইনিং টেবিল আছে, চেয়ার টেয়ার আছে, আমি ওখানে বসে আছি, আমার শাশুড়ি রান্না করতেছে, আমার ওয়াইফও ছিল ওখানে। তো আমি রান্নাঘরের দরজা দিয়ে হঠাৎ করে, আমি না শুধু, আমরা 3জনই লক্ষ্য করলাম যে এক পাশ দিয়ে কেউ একজন ঢুকলো আর এক পাশ দিয়ে বের হয়ে গেল। তো আমার ওয়াইফ এবং শাশুড়ি দুজনই বলতেছে, কে কে? আমি বললাম কিছু না, মানে আমি বিষয়টা ওভারলুক করার চেষ্টা করলাম, এজন্য যে তারা হয়তো ভয় পেতে পারে, এজন্য আমি বললাম যে না, আসলে তেমন কিছু নেই। তারা বললো যে না, কিছু একটা তো এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে গেল। তো পরবর্তী আমার শাশুড়ি যেটা আমাকে বললো, যে উনি যখন একা থাকেন তখন উনি এরকম প্রায় অনেক কিছু দেখতে পান, এবং আসলে উনি অনেক ভয়ও পান, যেহেতু উনি একা একা বাসায় থাকেন। অথবা দেখা গেছে যে রাতের বেলা দরজা নক হচ্ছে, কিংবা উনি দেখতেছেন যে এই রুম থেকে ওই রুমে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে। এবং সবচেয়ে আরেকটা মজার ব্যাপার, যেটা মানে আমার কাছে খুবই ভয়ঙ্করই মনে হয়েছে, আবার একটু মজাও লাগলো, যে আমার ওয়াইফ পড়াশোনা করতেন পাশের একটা রুমে। তখন আমার শ্বশুর জীবিত ছিলেন, এখন অবশ্য উনি দুনিয়াতে নেই। তো আমার ওয়াইফ পড়াশোনা করতেন সেখানে একটা পাশের রুমে, আর এ পাশ থেকে আমার শাশুড়ি বা শ্বশুর যারা এখানে পাশে ছিলেন তারা শুনতেন যে পড়তেছে। আমি যদি পড়া কখনো বন্ধ করতো, এটা আমার শাশুড়ির কাছে আমার শোনা, ওনারা এখান থেকে বলতেন যে ঘুমাইছে কিনা, বা যেন না ঘুমাই, ডাক দিলে ওখান থেকে আবার জবাব আসতো।
তো আমার ওয়াইফ ঢাকায় চলে আসে অনেক দিন হয়ে গেছে, বা সে ওখান থেকে পরবর্তীতে স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করছে বাইরের একটা শহরে। তো আমার শাশুড়ি স্থির এখনো শুনেন যে মাঝে মাঝে উনি শুনতে পান যে ওই রুমে আমার ওয়াইফ এখনো পড়তেছে, গুনগুন করে পড়াশোনা করতেছে। তো এটা যখন উনি শুনেন, উনি দেখতে যান যে আসলে ওখানে কি হচ্ছে। উনি দরজা পর্যন্ত যান শোনার জন্য, কিন্তু দরজা খোলার পরে আর কোনো শব্দ পান না রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে বলে যাচ্ছি, আমাদের পরবর্তী অতিথির কাছে। হ্যালো লিসেনার্স, আমি আকিব বলছি। আর ধন্যবাদ রাসেল ভাই আমাকে এখানে শুরু করে দেওয়ার জন্য। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ছিল একটা মেডিকেল কলেজের। তো এটা আমার একটা ফ্রেন্ডের থেকে শোনা যাবে। তো ওর এই ঘটনাটা মানে আমাকে বলেছিল আমি ভূতে ফেমে আসবো, তো আমাকে জানালো আর কি, আমি যেন বলি। আমি শুরু করছি। মেডিকেল কলেজের নামটা আমি বলবো না স্পেসিফিক ভাবে, ও আমাকে বলতে মানা করেছিল। তো মেডিকেল কলেজে ওর একটা বিভাগীয় শহরের মেডিকেল কলেজ, এরকম খুব নাম করা একটা মেডিকেল কলেজ। রাইট। সো তো মানে ওর একটা কাজিন ছিল, তো কাজিন ইন্টার্নি করতো এই মেডিকেল কলেজে। তো ইন্টার্নি মানে একদিন ঠিক 7টা কি 8টা বাজে, তো তখন উনি কাজ করতেছিলেন, হাতে কিছু কাজ ছিল, ওগুলো করতেছিল। এন্ড দেন মানে ওনার একটু বোর লাগলো আর কি। তো বোরনেসটা কাটানোর জন্য উনি একটু উঠে একটু ওয়ার্ডগুলো ঘুরতেছে আর কি, মেডিকেলের ওয়ার্ড ছিল, তো ওয়ার্ডগুলো ঘুরতেছে। তো হঠাৎ একটা ওয়ার্ডে গেল, 7 নম্বর ওয়ার্ড। তো 7 নম্বর ওয়ার্ডে সে ফিল করলো যে তাকে পাশ দিয়ে কেউ ইশারা করে ডাকছে। তো উনি তাকালেন এবং তাকানোর পরে দেখতেছে যে একটা পেশেন্ট মানে ডাকতেছে। তো ভাই একটু এদিকে আসেন এভাবে বলতেছে। তো উনি সিরিয়াস মনে করে, পেশেন্টটাকে সিরিয়াস মনে করে গেল। তো উনি একটা জিনিস খেয়াল করলো যে পেশেন্টের যে মানে সারা শরীরে কিন্তু ব্যান্ডেজ লাগানো ছিল, আর আরেকটা ব্যান্ডেজ লাগানো ছিল। তো উনি আরেকটা জিনিস খেয়াল করলো যেটা ওনার থেকে অনেক অস্বাভাবিক লাগছে, যে মানে ওই ওয়ার্ডে যতগুলো বেড ছিল, তো সব বেডেই মানে মোটামুটি ভাবে মানে ডিস্টেন্সে ছিল মানে 1-2 হাত প্রত্যেকটা বেডে, কিন্তু যে পেশেন্টটা ওনাকে ডাকছে সেই পেশেন্টের বেড ছিল একদম সেপারেট, মানে অনেক ডিস্টেন্সটা অনেক দূরে, একদম কোনার দিকে। তো ওই পেশেন্টের কাছে গেল এবং বললো যে আপনার কোনো প্রবলেম হচ্ছে বলে বলতে পারেন। তো পেশেন্টটা বলে না, আমি এমনি কথা বলার লোক পাচ্ছি না, সো আমি আপনাকে ডাক দিলাম একটু কথা বলবো। তো ওনারা কথা বলতেছে, আড্ডায় জমে গেছে। তো এমন পর্যায়ে বললো আপনার এই অবস্থা কেন, আপনি কেন ভর্তি হলেন? তো বলতেছে যে আসলে না, আমি ছিনতাইকারীর হাতে পড়ছিলাম, তো ছিনতাইকারী আমার গুলি মারলো, তো গুলি মারার কারণে আমি মানে আমার সবকিছু নিয়ে চলে গেল, তো আমি এই কারণে আর কি এখানে ভর্তি হলাম। তো এমন সময় দেখলো কি মানে ওই আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল, তো ওই কাজিনটা দেখলো যে ওনার ডান হাত থেকে মানে রক্ত চুপসে পড়ছে আর কি। তো ব্যান্ডেজ মানে পুরো ভিজে যাচ্ছে, টাটকা রক্ত উনি দেখতে পাচ্ছেন। দেখার পর বলতেছে আপনি তো অনেক সিরিয়াস একটা মানে পেশেন্ট, তো আপনাকে যেহেতু মানে এরকম মানে রাখা হয়েছে, তো আপনি একটু দাঁড়ান, আমি একটু ডাক্তারকে ডেকে আনি। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে যান আপনি। তো ইন ডিউটি যে ডক্টর ছিল, তো ওনাকে উনি কল করলো, বললো স্যার আপনি কই আছেন? আমি অমুক জায়গায় আছি। তো ডাক্তারের কাছে গেল এবং বললো যে অমুক ওয়ার্ডে 8 নম্বর বেডে এরকম একটা পেশেন্ট সিরিয়াস অবস্থায় আছে, তো আপনি একটু চলেন স্যার আমার সাথে। তো গেল, কিন্তু মানে ওই যখন এই কথাটা বললো, ইন ডিউটি থাকা ডক্টরটা বললো যে অমুক বেডে এত নম্বর ওয়ার্ডে তো রোগী থাকার কথা না, আপনি হয়তো বা তন্দ্রা ভুল দেখতে পারেন, এরকম কিছু একটা গেস করলো উনি। তো আমার যেই ফ্রেন্ডের কাজিন ছিল, তো বললেন না স্যার আমি সিরিয়াসলি দেখছি, আপনি চলেন আমার সাথে, পেশেন্টটা অনেক সিরিয়াস। তো ইন ডিউটি ডক্টর আচ্ছা কি গেল, যাওয়ার পরে সিস্টারকে নিয়ে গেল, সর্বমোট 3 জন। তো গেল, যাওয়ার পরে দেখতেছে যে আসলে কেউ নাই ওখানে, আর অ্যাকচুয়ালি যে মানে কেউ নাই। আর ওখানে একটা জিনিস মানে লক্ষ্য করলেন যিনি মানে যেটা, ওখানে যে ব্যান্ডেজ উনি দেখছিল যে টাটকা রক্ত পড়তেছে চুপসায়া, তো ওই রক্তটা মানে ব্যান্ডেজ ছিল, ব্যান্ডেজের উপরে রক্ত ছিল, কিন্তু রক্তটা অনেক আগে শুকিয়েছে, মানে 2-3 দিন আগে এরকম হবে, মানে 2-3 দিন গেস করা হয়েছে আর কি, মানে শুকাইছে। শুকনো রক্ত দেখলে হয়তো বোঝা যায় এরকম আর কি, কিছু একটা সামথিং। আর মানে শুকনো রক্ত দেখছে এবং মানে বলছে যে কি ব্যাপার, এখানে তো থাকার কথা, উনি তো হয়তো কোনো কাজে গেছে, এমন কিছু একটা হতে পারে, অথবা কাজে গেছে। তো এখন ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে আপনি এই কথাটা কাউকে বলেন না, আমি সবকিছু বুঝতে পারছি, আর এটা কারোর সাথে ডিসকাসও করেন না, যারা এখানে আছে বা কর্মরত থাকে মানে আছে যারা, তাদের সাথে কারোর সাথে ডিসকাস করবেন না। তো বলছে না আমি তো দেখলাম, কিন্তু জিনিসটা অস্বাভাবিক লাগছে, তো এটাই। আর ডাক্তার বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সব ঘটনা পরে খুলে বলবো, আপনি এটা আপাতত কারোর সাথে মানে ডিসকাস করেন না। তো আসলে এটা ছিল আমার মানে একটা ফ্রেন্ডের স্টোরি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট বিরতিতে এবং যাব ঘটনায় আবারও ফিরে আসছি আমরা আমাদের প্রথম অতিথির কাছে। সুতরাং আমি অনুরোধ করবো আপনাকে আরো একবার আপনার নামটা বলে তারপরে ঘটনা শুরু করতে। আমি আবু সুফিয়ান আসলে ভূতে ফেমে আসতে পারার জন্য
রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি আমার জন্য আসেনি, আপনার ঘটনার জন্যই আপনি এসেছেন। আমাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত মিলন ভাই, ইসমাইল ভাই, রাহিম ভাই এদেরকে, এবং আমার বেশ কিছু স্টুডেন্ট ওরা এখানে আমাকে আসার জন্য বেশি ইন্সপিরেশন করেছিল। তো আমি আমার দ্বিতীয় গল্পে চলে যাচ্ছি। আমি তখন ক্লাস 9 শেষ করেছি, ক্লাস 10 ফার্স্ট ক্লাস শুরু হয়েছে। আমি আমাদের একটা পুকুর ছিল, নাম ছিল চাকলা। এটা হচ্ছে দিনাজপুরে, আমার বাসা দিনাজপুরে। তো পুকুরটা ছিল বিল, একটা বিল বলতে পুকুরটা একদম মাঝখানে, চতুর্দিকে শুধু জমি, ধান ক্ষেত বা এখানে চাষাবাদ হতো। 1 কিলোমিটারের রাস্তা, 1 কিলোমিটারের মধ্যে কোন রকম বাড়ি ছিল না। তো পুকুরটাকে আমরা শুকাবো দ্যাট মিনস হচ্ছে তখন শীতকাল ছিল, পুকুরটার পানি সম্পূর্ণ ফেলে দিয়ে সেখান থেকে যে রাক্ষসী মাছ আছে সেটাকে নিধন করা হবে, নিধন করে সেখানে ডিম ফেলা হবে, ডিম থেকে রেণু, রেণু থেকে চারা উৎপাদন করা হবে। এটার জন্য বিশেষ করে এটাকে শুকানো আর কি, এবং সেখানে যে রাক্ষসী মাছগুলো আছে সেগুলো ধরতে হবে। তো দিনটা ছিল সোমবার, আমার স্পষ্ট মনে আছে। তো সেদিনকে বাবা এবং আমাদের বাসায় একটা ছেলে থাকতো, ফয়জার নাম, বাবা ফয়জার আরো কয়েকজন মিলে পুকুরে মেশিন সেট করে পানিটাকে ফেলে দেওয়ার জন্য আর কি। 2টা মেশিন সেট করে দুদিক থেকে। তো যেদিন মেশিন সেট করে সেদিন সন্ধ্যাবেলায় আমার বাবা সেই পুকুর পাড়ে পড়ে গিয়ে আমার বাবা প্যারালাইজড হয়ে যায়, বাম পা এবং বাম হাত। আমি যে পুকুরটার কথা বলছি সেই পুকুরটার ঠিক পাশে, কি পুকুর পাশে 10 থেকে 15 ফিট দূরে একটা বদ্ধভূমির একটা ডিলা আছে, যেটার মধ্যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বাঙালির বেশ কিছু মানুষকে সেখানে হত্যা করে গণকবর দিয়েছিল পাক বাহিনীরা। সেখানে একটা বট গাছ আছে, এবং আমরা যে পুকুরটার কথা বলছি আমি, সেই পুকুরটার পাশেই একটা প্রচন্ড বাঁশঝাড় আছে। ঠিক বাঁশঝাড়টার অপোজিটে তাঁবু টাঙানো হয়েছে, যেখানে আমরা থাকবো। দ্যাট মিনস যারা পুকুরটাকে পানি শুকানো অবধি যারা এখানে পাহারাদার থাকবে। তো কোনো এক কারণে আমার বাবা যেহেতু অসুস্থ, পুকুর পাড়ে থাকার মতো লোক ছিল না, শুধু ফয়জার নামে যে ভাইটার কথা বললাম তিনি থাকার কথা। তো তিনি একাই পারবেন না, এই জন্য বাবা বাসায় বলে দিল, বাবা তুমি যাও, সেখানে তুমি দেখো। বাবার ট্রিটমেন্ট চলতেছে এদিক থেকে। তো সন্ধ্যা 9টার দিকে আমি সেখানে যাই, সেখানে মেশিনের তেল নিয়ে যাই, ডিজেল নিয়ে যাওয়া হয় এবং কেরোসিন তেল নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমি যখন যাই তখন আমার ওই ফয়জার ভাইটা ওখান থেকে চলে যায়, আমাকে বলে তুমি এখানে বসো, আমি সামনে যাচ্ছি। সামনে বলতে তখন কালী পূজা লেগেছিল, কালী পূজায় একটা কবি গান হচ্ছিল, সে মূল উদ্দেশ্য ছিল সে কবি গান শুনতে যাবে আমাকে এখানে একা রেখে, এবং সে ঠিক সেই কাজটাই করে, সে আমাকে একা রেখে চলে যায়। এবং আমি সেখানে বই নিয়ে যাই পড়ার জন্য, এবং হারিকেন ছিল একটা, হারিকেনে পড়তে বসি। তো একসময় আমাকে ঘুম ধরে যায়, আমি ওখানে ঘুমিয়ে পড়ি। এর মধ্যে কিছুক্ষণ পর জেগে উঠি, কিন্তু তখন কেউ নাই। এর কিছুক্ষণ পর রাত 11টার দিকে আমার বাবার বড় ভাই অর্থাৎ আমার বড় আব্বা আসে। তিনি আসলে তার সাথে কথা বলে সে ফয়জার ভাইয়ের কথা জিজ্ঞেস করে, বলে যে সে তো এখনো আসেনি, সে বাইরে গেছে। এরপরে বড় আব্বা শুয়ে পড়ে, আমাকে বলে তুমিও শুয়ে পড়ো, মেশিনটা চেক করতে বলে। আমি যাই মেশিনটা সচরাচরের মধ্যে চেক করে আসি যে তেল ঠিক আছে কিনা, কোথাও লিক হয়েছে কিনা, পানি পড়ে যাবে কিনা, চেক করে এসে আমি আবার শুয়ে পড়ি। এক প্রকার একসময় ঘুমিয়ে যাই। ঠিক রাত 2টা থেকে 2:30 দিক হবে, কোন এক কারণে আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। মেশিনে যখন পানি আসে, পানি যখন মেশিন টানে তখন কিন্তু একটা রকম শব্দ থাকে, আর মেশিন থেকে যখন পানি পড়ে যায় তখন আরেক রকম শব্দ হয়। তো আমি ঠিক ওই শব্দটা পাচ্ছিলাম যে মেশিন থেকে পানি পড়ে গেছে, দ্যাট মিনস মেশিনের কোথাও লিক হয়েছে। লিক হওয়ার কারণে সেই পানিটা পড়ে গেছে। তো আমি বিছানা থেকে উঠে যে মাত্র তাঁবুটার বাইরে আসছি, ঠিক তৎক্ষণাৎ আমি যে বাঁশঝাড়ের কথা বলছি ঠিক ওখানে একটা পারিবারিক কবরস্থান ছিল। ঠিক ওই পারিবারিক কবরস্থানটার বাঁশঝাড়ের ডালে আমি দেখছি সামওয়ান এই ডালে ঝুলে ও ডালে যাচ্ছে, ও ডাল ঝুলে এ ডালে আসতেছে। তো এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে আমি তৎক্ষণাৎ আমার বড়াব্বাটাকে ডাকাটাকি শুরু করি যে বড়াব্বা ওঠেন, আমাকে ভয় লাগতেছে, দেখেন তো এটা কি। তো বড়াব্বা বের হয়ে কিছু দেখতে পায় না, শুধু আমি দেখতে পাই। বড়াব্বা বলে এটা ভয় পাওয়ার কিছু নাই, ওই যেখানে কবরস্থানের কথা বলছি সেখানে রশিদ নামের একটা লোককে 2-3 দিন আগে মাটি দেওয়া হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। বড়াব্বা বলছে যে ওটা ও হবে, ও ভয় দেখাচ্ছে আমাদের, তুমি ভয় পেও না, বলে যাও তুমি মেশিনটা বন্ধ করে আসো। আমি মেশিনটা বন্ধ করার উদ্দেশ্যে গিয়েছি। যখন মেশিনটা আমি নিচু হয়ে মেশিনটা বন্ধ করছি, এবং মেশিনটা যখন বন্ধ করবো তখন আমার চোখ দুটো কিন্তু অটোমেটিকলি ওই বদ্ধভূমি যে কথা বললাম সেদিকে চলে যায়। এবং সেখানে যে বট গাছটার কথা আমি বললাম, সেই বট গাছটাতে একটা প্রকাণ্ড লোক বসে আছে, এবং লোকটা সাদা কাপড় পরা, এবং তার চেহারাটা দেখতে বিভৎস, অন্যরকম বিভৎস, যেটা ব্যাখ্যা আমার কাছে নেই।
এবং সেই লোকটা চোখ দুটা বড় বড়, সেই লোকটা চোখ দুটা দিয়ে আমাকে ইশারা করছে যে কি কি এরকম ইশারা করছে। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠি, বরাব্বা আমার এখানে আসে। আমি বরাব্বাকে বলি দেখো। আমার দেখো কথাটা বলা শেষ হয়নি, এই মুহূর্তে শুধুমাত্র ওই বটগাছটা ছাড়া আর কোথাও কোনো রকম ঝড় বা কোনো কিছু নেই, শুধু ওই বটগাছটাতে প্রচন্ড ঝড়। ওই বটগাছটা থেকে বাতাস প্রচন্ড আসতেছে এবং ঝড় হলে যেরকম একটা শব্দ হয়, শো শো শব্দ, এরকম শব্দ হচ্ছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কারণে বরাব্বাকে জড়াই ধরি, বরাব্বাকে বলি বরাব্বা তুমি আমার বাড়ি দিয়ে আসো, আমি এখানে থাকবো না, আমাকে ভয় লাগতেছে, আমি থাকবো না। বলে না কিছু হবে না বলে চলো ওই মেশিনটা বন্ধ করবো। ওই মেশিনটা বন্ধ করে ঠিক আমরা যখন অভিমুখে ফেরত আসবো, তাঁবুর অভিমুখে ফেরত আসবো, ঠিক একইভাবে ওই লোকটিকে আমি সহ বরাব্বা আবার দেখতে পাই। তখন বরাব্বা ভীত হয়ে যায়। তখন বরাব্বা সিগারেট ধরানোর জন্য যেই না মাত্র সিগারেটের দিয়াশালের কাঠি জ্বালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সামান আমার গালে প্রচন্ড একটা থাপ্পড় মারার কারণে আমি প্রচন্ড ব্যথা পাই এবং কাঁদতে শুরু করি। তো বরাব্বা তখন জানি না তিনি অ্যাটাক হয়েছিলেন কিনা কি, তখন বরাব্বা আমার হাত দুইটা টেনে আমাকে সেই তাঁবুর কাছে নিয়ে যেয়ে আমার গলাটা প্রচন্ড আকারে চেপে ধরে এবং আমাকে মেরে ফেলবে এরকম অবস্থা। আমি পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না কোনো কিছু। তো সামান ভাবে আমার হাতে কিন্তু একটা লাইট ছিল, স্টিলের লাইট, যেটা ব্যাটারি সিস্টেম লাইট ছিল। সেই লাইটটা দিয়ে আমি বরাব্বার মাথায় প্রচন্ড জোরে আঘাত করার কারণে বরাব্বার মাথা থেকে রক্ত ঝরছিল। এবং যখন আঘাত করি আমি লাঠি মেরে দৌড়াই পালে আসতে চাই, কিন্তু বরাব্বা আমাকে ধরে বলে কি তুমি পালাচ্ছ কেন, কি হয়েছে তোমার, কেন তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি কোথায় যাচ্ছি, আমি ওনাকে বলছি না আপনি আমাকে মারে ফেলতেছিলেন, আপনি আমার গলা চিপে ধরছিলেন, আমি আব্বাকে বলে দেবো এটা। না আমি তো এটা কখনো করি না। তাহলে আপনার মাথায় এটা কেন রক্ত, এই রক্ত কোথেকে আসলো বলেন, কেন কোথা থেকে আসলো? আমি মারছি আপনাকে। এরপরে যে কাজটা হলো, সকাল হয়ে আসছে এরকম পর্যায়ে, পুকুর কিন্তু শুকানো প্রায় শেষ, এখন পুকুরে মাছ ধরতে হবে। কিন্তু এর মধ্যে আমার গলাটাতে গালে যে থাপড় মেরেছিল, এরপর থেকে আমি গলাটাকে সামনেও নিয়ে আসতে পারছি না, পিছনেও ঘোরাতে পারছি না, বামেও নিয়ে যেতে পারছি না। আমার ডান গালে মেরেছিল, ডান গালে মারার কারণে আমার গলাটা বাম দিকে ঘুরেছিল, আমি ডান পাশে নিয়ে আসতে পারতেছিলাম না। এবং ওই দিন সকালবেলা আমার সম্পূর্ণ শরীরে যেটা হলো, ছোট ছোট এক ধরনের ফসকারা পড়লো এবং এই ফসকারা গলে গলে, যেটাকে আমরা পক্স বলে থাকি, এই গলে গলে পানি পড়তে শুরু করলো। বাবা ডাক্তার দেখালো, অনেক কিছু ডাক্তার, বড় ডাক্তারের কাছে নিয়ে গেল, শহরে নিয়ে গেল, কিন্তু কোনো কাজ হয় না। পরে আমার আব্বা স্থানীয়ভাবে আমাদের এক বেলাল নামে চাচা আছেন, যিনি প্রচন্ড ধার্মিক মানুষ, হজ করেছেন 2 বার, ওই চাচার কাছে নিয়ে গেল। ওই চাচা বললো যে আমাকে নাকি খুব ছোটবেলা থেকেই সামান একটা জিন আছর করে আছে, জিন টাইপের, যে জিনটা সবসময় আমার পিছু নিয়ে থাকে এবং সেই জিনটা আমাকে হত্যা করতে চায়। এই ছিল রাসেল ভাই ঘটনাটা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। যাওয়ার আগে আমরা আরো একটা ঘটনা শুনবো, আবারও যাচ্ছি আমরা ইস্তি ভাইয়ের কাছে তার আরো একটা ঘটনা শোনার জন্য। এটা আমি আমার এক ছোট বোনের কথা বলছি। এটার ঘটনাটা আপনার বগুড়াতে, ওর শ্বশুর বাড়ি হলো বগুড়াতে। তো ওদের ভেরি রিচ ফ্যামিলি। তো ওরা একটা বাড়ি কিনছে, বিশাল বড় বাড়ি, কিন্তু ওটা বাড়িটা করার পর থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, ওর শাশুড়ির সাথেও ঘটেছে। তো আমি আমার ছোট বোনের ঘটনায় চলে যাই, স্ট্রেট ঘটনাতে। তো ও গিয়েছিল, ও তখন ওর একটা বেবি হয়েছে, তো বেবিটা মোটামুটি বড়, 4-5 মাস বয়স। তো ওইখান এই মুহূর্তে যারা ইমেল করেন আমাকে, সেরকম একটা ইমেল আমার কাছে রয়েছে, যে ইমেলটি আমি পড়তে চাচ্ছি এবং আমাকে এসএমএস করেছেন, ইমেলটি করেছেন, হাই আই এম জুলকার মামুন ফ্রম চিটাগং, এবং তিনি বলেছেন যে আমি ভূত এফএম এর একজন নিয়মিত লিসনার, আমার জীবনের কিছু চরম অভিজ্ঞতা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার জীবনের এবং তিনি বলেছেন আমি বর্তমানে চিটাগং এর লালখান বাজারে থাকি। যখন আমরা প্রথম এই জায়গায় আসি তখন আমাদের এই জায়গাটি ছিল খুবই নোংরা,
প্রচুর ময়লা ছিল এবং তিনি যেটা বলছেন সেটা কোমর সমান ঘাস ছিল এখানে। বলা চলে যে পুরো এলাকাটা একটা ডাস্টবিন। কোনো ঘর না থাকার কারণে আশেপাশের বিল্ডিং থেকে আমাদের জায়গাটাতে ময়লা ফেলা হতো। তো আমরা এখানে আসার পর সবকিছু পরিষ্কার করে জায়গাটাতে বাড়ি বানাই। একটা কথা বলে রাখা ভালো, আশেপাশের অনেক জন বলতো যে 1971-এ যুদ্ধের সময় নাকি পাক হানাদাররা এই জায়গায় মানুষ মেরে গণকবর করে রাখতো আর কি। যদিও বাড়ি তোলার সময় কিছুই পাওয়া যায়নি। যখন আমরা লালখান বাজারে আসি তখন আমি ক্লাস 5-এর স্টুডেন্ট। হঠাৎ একদিন সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেলে আমি ও আমার আম্মা বসেছিলাম। কারেন্ট না থাকার কারণে মোমবাতির আলোতে আশেপাশে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছিল না। সন্ধ্যায় মাগরিবের আজান দিচ্ছিল, তখন আমি দেখি আমাদের উঠান দিয়ে খুবই উজ্জ্বল সাদা রঙের একটা শ্যাডো পূর্ব দক্ষিণ সাইড হতে উত্তর পশ্চিম সাইডে চলে যাচ্ছিল। আমি যেহেতু দরজার পাশে বসেছিলাম ক্লিয়ার দেখতে পেলাম এবং আমার থেকে 5-6 হাত দূরে ছিল সেই জিনিসটা। আর যেহেতু সব দিকে বাউন্ডারি ওয়াল ছিল, বাহিরের মানুষ আসার প্রশ্নই আসে না। যেহেতু আমি ছোট ছিলাম বুঝতে পারিনি, শুধু দেখলাম একটা লাশকে যদি কাফনের কাপড় পরালে যেমন লাগবে ঠিক তেমন ছিল। আর পা মাটিতে টাচ করা সত্ত্বেও দেখছিলাম যে ওইটা ভেসে ভেসে যাচ্ছে, মানে পা মাটিতে ছিল বাট মনে হচ্ছিল যে ভেসে ভেসে মনে হয় যাচ্ছে। ঘোর অন্ধকারে পুরো একটা উজ্জ্বল সাদা রঙের শ্যাডো ক্লিয়ার দেখতে পেলাম। ওইটা এত আস্তে যাচ্ছিল যে আমার চোখের সামনে প্রায় 3-4 সেকেন্ড ছিল। চিৎকার করে আম্মাকে বললাম, এটা কি দেখো আম্মা। অবশ্য ততক্ষণে তিনি আর সেটা দেখতে পাননি, বাট বুঝতে পেরেছিলেন, কিন্তু আমাকে কিছু বলেননি। তুই ভুল দেখেছিস। বুঝতে পারলাম না ভালো জিনিস দেখলাম নাকি খারাপ জিনিস দেখলাম। আম্মা অবশ্য পরে বলেছে, কজ তখন যদি বলতো আমি আরো বেশি ভয় পেতাম। আমাদের জায়গাটা খারাপ কিছু একটা আছে তা প্রথম বুঝে উঠতে পারেন আমার আম্মা। উনি যখন খাটে ঘুমাতে যেত মাঝে মাঝে নাকি খাট নিচ থেকেই জোরে জোরে কেঁপে উঠত। প্রথম বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারতেন। আমার বড় ভাইয়াও মেজো ভাইয়া কেউ রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মাথায় টোকা দিয়ে ডিস্টার্ব করত কেউ। কিন্তু যখন আমাদের বাসায় মেহমান আসতো তাদের অবশ্যই ডিস্টার্ব করা হতো, মানে এটা মাস্ট ছিল। যখন কোনো মেহমান বাসায় আসবে তখন তাদের ডিস্টার্ব করা। যেমন একদিন আমার ছোট খালা বেড়াতে আসলো। তিনি যখন দুপুরের দিকে ঘুমাতে গেলেন হঠাৎ করে খাট কেঁপে উঠল। আর এক খালা রাতে ঘুমানোর সময় মাঝরাতে মুখের ওপর বালি ফেলেছিল কেউ। আমার এক দুলাভাই বেড়াতে আসলেন রাতে, তার গায়ের ওপর টেবিল ফ্যান ফেলে দিতে চাইল কেউ একজন। আবার একদিন আমার খালাতো বোনকে এমন জোরে থাপ্পড় মারল যে সে মাঝ রাতে জোরে জোরে কাঁদতে লাগলো। যখন আমরা উঠলাম তখন সে শুধু বলল যে কালো একটা শ্যাডো, দেখতে অনেক লম্বা, মনে হচ্ছে গায়ে কালো লম্বা লোম আছে, ওইটা তাকে থাপ্পড় মেরে গেল এবং তার গলা টিপে ধরতে চেয়েছিল। এই ধরনের ছোট ছোট অনেক ডিস্টারবেন্স ছিল বাসায়। তবে যে বড় দুটি প্রবলেম আছে তার একটি এখন বলছি। আমাকে একবারই ডিস্টার্ব করছিল, মেবি 2000 বা 2001-এর ঘটনা। আমি তখন 9-10-এর স্টুডেন্ট হব। তো আর সেটা ছিল স্মরণীয় একটা ঘটনা। রাত তখন প্রায় 3টা বাজে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার কানের পাশে ঘুঁ ঘুঁ শব্দ শুনতে পেলাম, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ। কয়েকটা শব্দ শোনার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমার ঘুম ভাঙলেও আমি চোখ খুলিনি। 2-3 সেকেন্ড পর আমি যখন চোখ খুললাম দেখি আমার ফেস থেকে 6-7 ইঞ্চি ওপরে একটা বিরাট বড় মাথা। হালকা আলোতে দেখতে পেলাম ওইটা শুধু একটা মাথা, কোনো শরীর নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা মাথা। দেখতে পুরো বানরের মতো, কোনো বডি নাই, আর মাথাটা অনেক বড়। মানুষের 4টা মাথায় এক করলে যত বড় হবে ঠিক তত বড় ছিল। চোখগুলো দেখতে লাল, আগুন জ্বলছিল মনে হচ্ছিল। 2টি বড় বড় দাঁত
এবং ওপরের চোয়ালে ওই মাথাটা এত বড় হাঁ করলো যে আমার পুরো মাথা তার মুখ দিয়ে ঢুকে যাবে এরকম মনে হচ্ছিল। আমি ততক্ষণে বুঝতে পারিনি, তাই ভয়ও পাইনি। ভাবছি আমার মেজ ভাইয়াকে হয়তো বোবা ধরেছে আর সে আমার গায়ের ওপর পড়েছে। আমার পুরো শরীর আর একটু শক্তি নেই এবং আমি নড়তে পারছিলাম না। এইভাবে 2-3 সেকেন্ড যখন আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, দেখলাম ওই মাথাটা আস্তে আস্তে মানে জাস্ট ভ্যানিশ হয়ে গেল এবং তারপর আমি শক্তি ফিরে পেলাম এবং আমি ফিল করলাম যে ওই খারাপ জিনিসটা আমার বাম হাতটাও চেপে ধরেছিল। ওইটা ইনভিজিবল হওয়ার পর আমার পূর্ণ সেন্স ফিরে আসে এবং বাম হাতে ব্যথা অনুভব করি, কিন্তু তখন বুঝিনি। যখনই বাম দিকে ফিরে দেখি যে আমার মেজ ভাইয়া অন্যদিকে ফিরে ঘুমাচ্ছে, তখনই সাথে সাথে আমার পুরো শরীর ঘেমে উঠতে শুরু করলো। বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি হয়েছে। সাথে সাথে কাঁথা গায়ে শুয়ে রইলাম আর দোয়া পড়ছিলাম। পরে যখন ফজরের আজান দিল, তারপর ঘুমিয়ে পড়লাম আর কি, এবং সকালে উঠে সবাইকে ঘটনাটা খুলে পড়লাম। আর নিজ থেকে কেন জানি মনে হলো যে ওই খারাপ জিনিসটা আমাকে ভয় দেখাতে চেষ্টা করেছিল। কিন্তু অতক্ষণ আমি যখন এক দৃষ্টি তাকিয়ে রইলাম, হয়তো আমার চাওয়া দেখে সে হয়তো উল্টো ভয় পেয়েছিল বা এরকম কিছু একটা মনে হয়েছিল তার। বাট পরে আর কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি তার। এরকম আরো অনেক ঘটনা আছে। সো আমরা এখন আরো একটা ঘটনায় যাব। আমাদের যে সমস্ত গেস্ট রয়েছেন তার মধ্যে প্রথম যে ঘটনাগুলো সেগুলো চিটাগংয়ের, এবং এরপরে দুটো ভয়াবহ অ্যাক্সিডেন্টের ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শেয়ার করব আপনাদের সাথে। সো আমাদের প্রথম গেস্ট, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হাই লিসনার্স, দিস ইজ শাওন। আপনার বাসা কোথায়? আমার বাড়ি চিটাং, ঢাকায় পড়াশোনা করি। আচ্ছা, চিটাগংয়ের কোথায়? চিটাং দাউনবাজার। ওকে। সো আমি চিটাগংয়ে গিয়েছি, কিন্তু এখনো ঠিক বুঝতে পারছি না কোন জায়গাটা। নিশ্চয়ই চিটাগংয়ের সবাই বুঝতে পারছেন জায়গাটা, তাই না? ওকে। সো ঘটনা যেগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো কি চিটাগংয়ে ঘটেছিল? ফার্স্ট যেটা কাহিনী বলতে যাচ্ছি ওটা ঢাকায় হোস্টেলে। আর সেকেন্ড যেটা বলবেন সেটা আমার গ্রামের বাড়ি চিটাগংয়ের কোন জায়গায়? সেটা নোয়াপাড়া, রাউজান নোয়াপাড়া। ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি বলেন? ফার্স্টে কি ঢাকার ঘটনা শুনবো না ফার্স্টে চিটাগংয়ের ঘটনা শুনবো? ফার্স্টে চিটাগংটা দিই। ওকে। সো আপনি যেহেতু চিটাগংয়ের ঘটনাটা আমরা আগে শুনি। ওকে প্লিজ। সেটা ক্লাস 5-এ পড়ি তখন। ক্লাস 5-এ পড়া বর্ষাকালীন সময় কাহিনী, মানে এরকম সময়। ওকে। তখন আমার মামার বাড়ি থেকে বাবার বাড়ি বেশি হলে 1-1.5 কিলোমিটার দূর। তো দুটো রাস্তা, একটা কাঁচা রাস্তা আর একটা পাকা রাস্তা। তো আমি কখনো পাকা রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতাম, যদি আসা যাওয়া করতাম কাঁচা রাস্তাটা দিয়ে আসা। শর্টকাট হবে? শর্টকাট না, একই। আমি ওটা দিয়ে আসা যাওয়া করতে পছন্দ করতাম। তো আগে ওই সময় আসতেছিলাম, তো ওখানে আমাদের বাড়ির সামনে, একদম বাবার বাড়ির সামনে দিয়ে একটা খাল বয়ে গেছে। তো কাঁচা রাস্তা হোক পাকা রাস্তা হোক, ব্রিজ দুইটা পড়বেই। পাকা রাস্তার উপর পাকা ব্রিজ, কাঁচা রাস্তার উপর বাঁশের সাঁকো। তো বাঁশের সাঁকোর আরো কিছুটা সামনে একটা বুদ্ধিস্টদের গ্রেভিয়ার্ড, সাথে হিন্দুরা হয়তো বললে চিনবেন, সাবগোলা টাইপস। এটা জাস্ট একটা বৃক্ষকে মা হিসেবে পূজা দেওয়া হয়। ওকে। তো ওই জায়গাটাই যখন ওই বটগাছ তলায় আসলাম, তখন মানে হঠাৎ করে ভয় লেগে উঠছে। আমি এতদিন যাবত আসা যাওয়া করতেছি, ওই জায়গাটা দিয়ে কখন আমার ভয় লাগে না। ওকে। ওই দিন হঠাৎ করে ভয় লেগে উঠছে। দেন ভয় লাগতেছে, মন চাইতেছিল যে মানে পিছনে ফিরে আমি আমার মামার বাড়ির দিকে ব্যাগ দিই। বাট মামার বাড়ি দিয়ে ব্যাগ না দিয়ে আমি আমার বাবার বাড়িতে আসার জন্য বেশি ইয়া করতেছিলাম। মনের জোরে অনেকটা মনের জোরে আমি বাবার বাড়ির দিকে আবার রওনা দিই। দেন যেতে যেতে বাঁশের সাঁকোর কাছে যাই, বাঁশের সাঁকোতে উঠি। মোটামুটি মিডল পর্যন্ত যাওয়া পর্যন্ত কোনো কিছুই হয়নি, মানে নর্মালি ভয়টাই পাচ্ছে। মিডলে যাওয়ার পর হঠাৎ বাঁশের সাঁকো অস্বাভাবিক রকম, প্রচুর অস্বাভাবিক রকম, মানে একটা খালের নিচে অনেক সময় ভূমিকম্প বয়ে যায় এই টাইপের, যা অনেক জোরে নাড়াচাড়া করে, যে মানে বাঁশের সাঁকোটাই পার হইতে পারবো না এই অবস্থা।
যে ওই বয়সে একটা ছেলে ওই বাসার সাগর পার করতে বেশি 5 মিনিট লাগে, বেশি হলে। ওই বাসার সাঁকো ওই মিডল পর্যায়ে থেকে আমার থেকে পার হইতে লাগছে আধা ঘন্টা। ওকে, আধা ঘন্টা লাগার পর দেন তাও আমি পার হলাম, কোনো মতে পার হয়েছি। পার হওয়ার পর তখন অবভিয়াসলি বর্ষাকাল, তারপরে তো বিলই পরে, বিলের পর রাস্তার পর যেন আমাদের বাড়ি। বিলের মধ্যে পানি জমে আছে গোড়ালির কিছুটা উপর, তো পানি দিয়ে হেঁটে যাচ্ছি। সেভারাল টাইম আমার পাশে বা আমার পিছনে কেউ একজন পানির উপর হাঁটলে ছপ একটা আওয়াজ হবে, আমার নিজের পায়ের আওয়াজও শুনবো আমি, আমার পিছনে কেউ একজন হাঁটতেছে ওর পায়ের আওয়াজ আমি শুনবো, স্বাভাবিক। তো ওই সময় ওই এত ওটা তো ফাঁকা জায়গা, দেখা যায় মোটামুটি। তো ওই রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার ছপছাপ আওয়াজের সাথে আরেকটা ছপছাপ আওয়াজ আমি শুনতেছি, এবং আপনার মনে হচ্ছে যে পেছনে কেউ একজন হাঁটছে। আচ্ছা, আমি বারবার পিছনে থাকাচ্ছি, কেউ নাই। দেন বাড়ির রাস্তার দিকে যাওয়ার সময় একটা হিন্দুদের পারিবারিক গ্র্যাভিয়েট, নতুন কবর এটা। তো ওদের নতুন কবর পুরনো শেষ হলে বোধহয় 1 সপ্তাহ না কয়দিন পর ওটা বেড়া দেওয়া হয়। আচ্ছা, 4টা বাঁশ খুঁটি হিসেবে বেড়া দেওয়া হয়। তো একটা নতুন গ্র্যাভিয়েট, নতুন কবর। তো নতুন কবরের ওই মানে বাঁশ দেওয়া আর কি, বাঁশের বেড়া দেওয়া। তো তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে। তো 4 বাঁশের উপর 4টা মোমবাতি বসানো। আচ্ছা, 4টা মোমবাতি বসানো। এত বৃষ্টির মধ্যেও ওই মোমবাতির উপর পানি পড়তেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। যত বৃষ্টির ফোঁটা পড়ে তত ঘন ঘন করে ধরে ওঠে, আরো নিচ্ছে না, বৃষ্টির মধ্যে মোমবাতি গুলো জ্বলেছিল। আচ্ছা, ও দেখে আমি ভয়ে দৌড় দিই, সাথে আমার পায়ের আওয়াজ বেড়ে গেছে, পিছন দিয়ে পিছনে ছপছপানি আওয়াজ বেড়ে গেছে। দেন কোন রকম রাস্তায় উঠে রাস্তা দিয়েও দৌড়াচ্ছি, ঠিক একই আমার পিছনে ধূপ ধূপ কে একজন দৌড়াচ্ছে, এটা বুঝতে পারতেছি। আমি বারবার পিছনে থাকাচ্ছি, বাট কেউ নাই, ঠিক আছে। দেন দৌড়ে আমি আমাদের বাউন্ডারির ভিতরে এসে বাড়িতে চলে আসি। দৌড়ে বাড়িতে চলে আসি। দেন স্বাভাবিক হিসেবে মেনে নিতাম যদি ওই সময় আমি আর কিছু না শুনতাম, ঠিক আছে। আমাদের পারিবারিক পুকুর আছে, ওটা প্রায় রাস্তার পাশেই, রাস্তা থেকে দেখা যায়। আচ্ছা, তো আমার সেজ চাচি পুকুরের ঘাটেই ছিল। পুকুর ঘাট থেকে আসছে, এসে দেখে আমি বাড়িতে আসছি। শাওন তুই আসছোস? বলতে হ্যাঁ আসছি। তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে। হঠাৎ করে জিজ্ঞেস করলো তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে। তখন আপনার কেমন? এটা আমার মনে তো পুরো ধাক্কা খাওয়ার মতো একটা অবস্থা, যে আমি উনাকে কিছুতেই বলতে পারতেছি না যে মানে আমি অ্যাকচুয়ালি পিছনে কাউকে দেখি নাই, আমি ভয়েই দৌড়াইছিলাম। আপনি ভয়ে দৌড়িয়েছিলেন এবং আপনার তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপ ছপ করে আসছে। প্রথমে যখন হাঁটছিলেন তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপ ছপ শব্দ করে হাঁটছে, কিন্তু আপনি বারবার করে চেক করার জন্য পেছনে তাকিয়েছেন এবং কাউকে দেখতে পাননি। এবং যখন আপনার সেজু চাচি বললেন তখন ব্যাপারটা হলো এরকম যে আসলে পেছনে কেউ একজন ছিল যাকে ঠিক আপনি দেখতে পাননি, একটা মেয়ে যাকে আপনার সেজু চাচি দেখেছেন। তখন কেমন লেগেছে? তখন ওঠা তো মানে ভয়েরই, আর তখন ক্লাস 5-এ। মানে এই ঘটনাটা খুবই অদ্ভুত, মানে এই ধরনের ঘটনা খুব কম শুনেছি আসলে, যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে যে পেছনে একজন থাকবে, মানে আপনি দেখেন নাই কিন্তু অন্য কেউ একজন দেখছে। এবং আপনার দ্বিতীয় যে ঘটনা, সেই ঘটনাটা ঘটেছে ঢাকায়, তাই না? ঢাকায় আপনি একটা হোস্টেলে থেকে পড়াশোনা করেন এবং সেইখানে এই ঘটনা ঘটেছে। এটা কতদিন আগের ঘটনা? এটা ডিসেম্বর মাসে 2010। ওকে, সো তখন মানে কি হবে, রাত না দিন? রাত্রি। ওকে, শুনি তাহলে আমরা ঘটনাটা। আমরা হোস্টেলে থেকে যারা পড়াশোনা করি, প্রত্যেকটা হোস্টেলেই রাতের বেলা মানে ফ্রি, রাতের বেলা পড়াশোনার পর ফ্রি থাকলে ছেলেরা কাঠ খেলে। তো ওই দিনও আরেক ফ্রেন্ডের রুমে কাঠ খেলতে যায় আর কি। তার আগে বলতে আমার হোস্টেলে আমার রুমটা 3 জনের, আমার রুমমেট 2 জন বাড়িতে ছিল, আমি ওই দিন হোস্টেলে একলাই ছিলাম। ওকে, তো কার্ড খেলতে খেলতে 2:30 বেজে গেল। 2:30 বাজার পর আমি রুমে আসছি। রুমে এসে শুতে শুতে 3টা বেজে গেছে।
দেন শোয়ার পর আমার রাতের বেলা আমি সাধারণত ঘুমাই না, জায়গায় থাকি। তো ওই দিনও রাতের বেলা এসে ঘুমানোর ট্রাই করতেছি, বলতে গেলে চোখ বন্ধ করে আছি। তো যাওয়ার কিছুক্ষণ 10-15 মিনিট পর চোখ বন্ধ করে 10-15 মিনিট পর শুনতেছি আমার রুমে একসাথে অনেকজন মিলে কথা বলে, জাস্ট লাইক একটা সবাই গেলে যারা মানে একসাথে অনেকজন যেরকম করে কথা বলে এই টাইপের। আচ্ছা, মানে অনেক মানুষ, অনেক মানুষ। ওকে, ওই আওয়াজ চাপাই আমি আমার মার কণ্ঠ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মা যদি এখন শুনে থাকেন তো বলতে পারো আমি মাকে একদম পরের দিন সকালবেলায় ফোন করছিলাম। আচ্ছা, কাহিনী। ওকে। তো যারা মানে সাধারণত বিভিন্ন ঘটনা শুনে মনে করেন যে অনেকে হয়তো মানে কি বলবো যে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলছে, তাদের জন্য বললাম যে হ্যাঁ তার মা ওই ঘটনাটা জানে। তারপর আমরা ঘটনায় চলে যাই প্লিজ। তারপর একসাথে অনেকজন মানুষের গলার আওয়াজ, দেন ওই আওয়াজ চাপায় মার আওয়াজ শুনতেছি যে সাউন্ড ওট ওট। ঠিক আছে, মানে মা ডাকার চেষ্টা করতেছে, আমাকে জাগাবার চেষ্টা করতেছে, বাট আমি চোখ বন্ধ করে আছি কিন্তু সম্পূর্ণ সজাগ। আচ্ছা, দুইটা কথা আপনাকে মেবি আমি ইমেলে পাঠিয়েছিলাম। আমার লাইফে কোনো সময় আমি হ্যালুসিনেশনে ভুগিনি, কখনো বোবাইও ধরেনি। আচ্ছা, কখনো বোবাই ধরে নাই, এ ধরনের ঘটনা ওইটাই প্রথম, মানে এরকম রাতের বেলায়। আচ্ছা, তারপরে তো হঠাৎ করে মা ডাকার আওয়াজে হবে 5-6 মিনিট পর দেন আমি জাস্ট ফিল করতেছি আমার পা কে একজন খুব জোরে চেপে ধরছে। ওকে, পায়ের একদম নিচের অংশে গোড়ালির কিছুটা উপর, দেন আরেকটু উপর চেপে ধরছে। তো আমি চোখ আলতো ভাবে খুলছি, পুরোপুরি খুলনি, ভয় লাগতেছে। আচ্ছা, যখন আমার হাঁটুর উপর হাত দিয়ে চেপে ধরছে তখন আমি সাথে সাথে চোখ খুলে উঠে বসি। উঠে বসার পর দেখি আমার হাঁটু দুইটা সাদা হাতের জাস্ট গোড়ালি থেকে কনুই থেকে দুইটা হাত আমাকে চেপে ধরে আছে। আমি উঠে বসার সাথে সাথে হাত দুইটা ডিসঅ্যাপিয়ার হয় চোখের সামনে ডিসঅ্যাপিয়ার হয়। ওকে, তো আমি তো মানে ভয় ওঠা, মানে জানি না এই টাইপের কেউ যদি পরে থাকে ওই বলতে পারবে যে আসলে ইনসিডেন্টটা কিরকম ছিল, ওই মুহূর্তটা আসলে কি। না, ওই মুহূর্তটা অনেক ভয়। আপনি যখন ঘুম ভেঙে হঠাৎ করে জেগে উঠে দেখেন যে আপনার গোড়ালি চেপে আছে দুটো হাত, তারপরে সেটা ধীরে ধীরে ওপরের দিকে উঠছে, তাহলে যথেষ্ট ভয় লাগারই কথা। এবং এই ঘটনাও কি আপনি বাসায় তো পরের দিনই ফোন করে জানিয়েছিলেন? একদম। পরে আপনি কারো সাহায্য নেননি বা কারোর সাথে কথা বলেননি? মানে পরে যদি আর এই সমস্যা আবারও কি ঘুরে আসছিল নাকি আপনি কারো সাহায্য নিয়েছিলেন? আমি অ্যাকচুয়ালি কারোর সাহায্য নিই নাই, বিকজ ছোটবেলা থেকে আমার সাথে এই টাইপের অনেক কাহিনী হয়ে আসছে। ইভেন আমি 3.5 বছর বয়সে একবার পানিতে পড়ে গেছিলাম। তো আমি লাইফে 12 ইয়ার্স পচেছি। আচ্ছা, 12 বছর। সো এরকম ঘটনা আপনার সাথে অহরহই ঘটে থাকে, বাট এই যে বোবা টোবা বা এরকম ধরনের ঘটনা কোনোদিন কখনো হয় নাই। ওকে, স্যার একটু কথা বলবো, আপনার নামটা একটু বলবেন? লিসেনার, আমার নাম সাগর চাকমা, আমার নাম। রাঙ্গামাটি থেকে আমার হোম টাউন। আপনি রাঙ্গামাটি কোন জায়গায় থাকেন? রাঙ্গামাটি এটা হসপিটাল রোড। ও, হসপিটাল রোডে থাকেন। ওকে, সো আপনি বলছিলেন যে আপনি একটু আগেই বলছিলেন আমাকে যে আপনার একটু আগে শাওন যে ঘটনাটা বললো একই টাইপের ঘটনা আপনাদের ওইখানে আরো ঘটেছে। জি, কিরকম হয়েছিল সেটা? আমরা 3 জনে একসাথে থাকি, মানে 3 জনে আমরা রুমমেট। তো ফার্স্ট মানে শাওনের আগে মানে আমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে শ্রমিকের সাথে। তো ঘটনা এরকম যে শ্রমিক ওই দিন ঘুমাচ্ছিল, মানে প্রায় একই টাইমে আমরা ঘুমাই সবাই একসাথে, কিন্তু ওই দিন সম্ভবত শাওন ছিল না, মানে আমরা শুধু জাস্ট 2 জন ছিলাম। তো ওই দিন শ্রমিক মানে ঘুমাচ্ছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে একটা লম্বা একটা মানুষ, মানে লোমটম সহ, মানে লম্বা, মানে প্রায় দেয়ালের উপরে, দেয়ালের কাছাকাছি এরকম। তো সে মানে একটা কাঁচি টাইপের একটা নিয়ে ওর পায়ের দিকে কাটতেছে, মানে প্রায় মানে ঘা করার জন্য মানে ডাক দিতেছে, কিন্তু ও জাস্ট কিন্তু ফিল করতে পারতেছে না, মানে ও ঘুমের ঘরে মানে জাস্ট এটা ইয়ে করতেছে। তো পরের দিকে সকালবেলা যখন ও ঘুমের থেকে উঠছে তো সে দেখে যে মানে তার পায়ের ওখানে মানে দাগের চিহ্ন ঠিকই রয়ে গেছে, এবং একদম মানে সকালবেলায় উঠেও দাগ দেখতে পেয়েছিল এবং আপনারা দেখতে পেয়েছিলেন সেটা, যেটা সে রাত্রেবেলায় একা এক্সপেরিয়েন্স করেছে সেটা সকালবেলাতেও ছিল। জি, তারপর সকালবেলা আমাদের সে বললো। আর এরপরে শাওনের সাথে যেভাবে এটা হয়ে মানে সেম
আমার সাথে মানে এই ধরনের আমি শ্যাডোটা আমি দেখছি। আচ্ছা, সেম জিনিস আপনার সাথে হয়েছে। আর এমনিতে রাঙামাটিতে কোনো ঘটনা ঘটে না? রাঙামাটিতে তো মনে হয় অহরহ ঘটনা ঘটে। হ্যাঁ, রাঙামাটিতে এই ধরনের অহরহ ঘটে। সেমনি হলো আমার কাজিনে ওর মানে একটা ওর কি বলবো মানে ভাগ্নে মানে ছোট কালে মানে একটা অসুখে মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার কাজিনের সাথে মানে খুব আদর করতো ওই বাচ্চাটাকে, খুব আদর করা হতো ফ্যামিলির মধ্যে, ও খুব আদরের ছিল। তো হঠাৎ মানে এভাবে চলে যাওয়াটা মানে কেউ মেনে নিতে পারে না, সবার মনেই ছিল। আর আমাদের মানে বৌদ্ধ ধর্মে আছে যে আমাদের 7 দিন পরে মানে পরে তারপর কি বলে মানে এটাকে বলা হয়, আমরা বলে মানে এটা 7 দিন অন্ত্যেষ্টিক্রিয়া এই ধরনের যাতে। তো মানে ধর্মীয় অনুষ্ঠান করা হয় মানে ওই দিনে মানে করা। কিন্তু এই 7 দিনের মধ্যে মানে ওর সাথে যা ঘটছে মানে তা মানে করতেছে যে বাচ্চাটা মানে ওর সাথে ওর পাশে গিয়ে শুয়ে পড়তো, মানে দেখতে পেত আর কি। সে দেখতে পেত। শুধু উনি দেখতে পেতেন নাকি আরো অনেকে দেখতে পেত? ওনার ফ্যামিলির মধ্যে সবাই দেখতে পেত, মানে ওরা সবার সাথে মানে করতো বাচ্চাটা। তারপর বাড়ির পাশে এসে মানে কান্নাকাটি করতো যে এই সেই মানে বিভিন্ন ধরনের ভাবে বলতো যে হ্যাঁ তুমি আমাকে তাড়াতাড়ি করো, নাহলে তোমাদের করতে দেবো না, মানে তাড়াতাড়ি আমাকে করো, উদ্ধার করো, আমি আবার ফ্যামিলিতে আসতে চাই এই ধরনের। তারপর স্বপ্নেও মানে এই ধরনের করতেছে, মানে স্বপ্নের মধ্যেও মানে এই ধরনের দেখাইতো। তো তখন মানে থালা বাসন নাড়ানাড়ি করতো করতো। আর আমার মামা মানে কাজিন মামা সবাই এটা ফিল করছে এবং এটা মানে ওই বাড়ির সবাই একসাথে এক্সপেরিয়েন্স করছে। আচ্ছা, এমনি আপনি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছিলেন রাঙামাটি অঞ্চলে, তো ব্ল্যাক ম্যাজিকে আপনি একটা কথা বলছেন বৈদ্য, তো বৈদ্যদের কি ধরনের ক্ষমতা থাকে বা এরকম আপনি বলছেন আপনার বাবা একবার এক্সপেরিয়েন্স করেছিলেন, ঘটনাটা একটু বলবেন? যদিও মানে ঠিক অতটা ভয়ের না, কিন্তু আসলে যে মানে এরকম প্যারানরমাল কোনো ঘটনা ঘটে এবং কেউ যে কিছু বিশেষ শক্তি রাখে, এই ব্যাপারগুলো সেই মানে অনেকেই হয়তো জানতে আগ্রহী হবেন, তো বৈদ্য ব্যাপারটা কি একটু বলবেন? হ্যাঁ, আমার বাবা মানে বয়সে মানে তোমার বয়সে মানে এই ধরনের বিশ্বাসই করতেন না। মানে উনি যখন কলেজে পড়তেন তিনি মানে এই ধরনের বিশ্বাসই করতেন না, মানে বলতেন যে বৈদ্য মানে এই ধরনের উনি কিভাবে একজন মানুষ কিভাবে ভালো করতে পারতেন, ওনার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, উনি কিভাবে এই ধরনের মানে উনি বিলিভ চিকিৎসা করেন। চিকিৎসা করেন বিভিন্ন ধরনের মানে রোগের চিকিৎসা আর বিভিন্ন ধরনের মানে মন্ত্রের মাধ্যমে সবকিছু। তো একদিন বাবার ফ্রেন্ড সহ তারা 3 জন আর বাবা মানে একটা মানে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। তো মানে পাশের দিকে মানে উনি মানে এক বৈদ্য ওনাকে দেখার পরে মানে বাবার একটা ঠাট্টা করার জন্য মানে ওনাকে কিছু একটা বলতেছিলেন। তো উনি মানে বললেন যে হ্যাঁ তোমরা তো বিশ্বাস করতেছো না, আচ্ছা বাবা আমি তোমাদের এই ধরনের নিয়ে করতে চাই না, তবুও বাবারা মানে ওনাকে করতেছিলেন। আচ্ছা ঠিক আছে তোমরা বসো। তো বাবা সহ ওনার 3 জনকে ওনার গামছাটা নিয়ে জাস্ট মানে 4 জনকে 4 বার দেওয়া হয়েছে। 4 বারে দেওয়ার পরে যে বাবারা তোমরা একটু দয়া করে একটু উঠো। যখন করতে গেছে তখন ওনারা উঠতে পারে নাই, মানে বেঞ্চটা ওনাদের সাথে শরীরের সাথে করেছিল, বেঞ্চ থেকে কোনোভাবে উঠতে পারতেছিলেন না ওনারা, কোনোভাবেই না। তো ওনারা যখন মানে অনেক করার পর উঠতে পারতেছেন, মাফ টাফ চাওয়ার পরে তারপর উনি 4 জনকে 4 পানি খাওয়াই দিছিলেন। পানি খাওয়ানোর পরে তারপর বাবারা ওইখান থেকে উঠতে পারছিল। এবং আপনি একবার বলছিলেন যে একটা বোতল কারো পেছনে পেছনে গড়িয়ে আসে, এরকম একটা ঘটনা আপনি বলছিলেন, যে কি ঘটনা ছিল যেন ওটা ছিল আমার মামার মানে ফার্স্ট যিনি মানে আমার ফার্স্ট উনি মামা মারা গেছিল আমার। মানে উনি মানে ওই গ্রামের সাইড যেহেতু মানে তখন আমার জায়গাটার নাম বলতে পারবেন? বন্দুক ভাঙা বলা হয়। আচ্ছা, বন্দুক ভাঙা বলা হয়, মানে আমাদের গ্রামের বাড়ি ওই রাঙামাটি সাইডে। তো ওখানে আমার মানে ছোটকালে খুব ছিলেন, একটু চঞ্চল ছিলেন। আর আমার দাদার শখ ছিল যে মানে একটা ছেলে হবে হবে, কিন্তু ওই উল্টাটা হয়ে গেছে, 7 বোন 1 ভাই উল্টা। তো হুট করে মানে এখন মামা ফার্স্ট যেহেতু হয়েছেন অনেক খুশি ছিলেন সবাই, মানে অনেক তো আমার মামা যখন মানে ছোট মানে খেলাধুলা করতে গেছে সকাল দিকে, খেলাধুলা করে এখন মানে দুপুরে দিয়ে খেয়ে দিয়ে আবার খেলতে গেছে বিকাল দিকে এখন আসছে। তো এখন এই আসছে যে গ্রামে একটা প্রচলিত আছে যে মানে ওইখান দিয়ে মানে গ্রামের মধ্যে একটা শব্দ শোনা যেত,
মানে সরল করে একটা মানে শব্দ, মানে বোঝা যেত যে মানে কিছু একটা যাইতেছে, মানে কেউ যাইতেছে, তো বলতো যে মানে ওইটা একটা অশুভ আত্মা এই ধরনের কিছু, যে বিকালবেলা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করা নিয়ম নাই, ভালো না। আর বলা হয়েছিল যে তুমি ওই দিক দিয়ে কোনদিন আসবে না, ওইটা কিন্তু শর্টকাট রাস্তা ছিল, মানে খেলাধুলা করার পর বাসা ওই দিক দিয়ে আসা কিন্তু শর্টকাট রাস্তা, মানে ঘোরা মানে একটু দূরত্ব একটু বেশি। তো মামা ওই দিক দিয়ে মানে ওই দিন মানে বেশি হয়ে গেছিল, সেজন্য মানে শর্টকাট রাস্তা দিয়ে, ছোট মানুষ মানে উনি এত ইয়ে করেন না। তো উনি আসতেছিলেন, তো আসার সময় উনি উপলব্ধি করলেন যে মানে পিছন দিক দিয়ে বোতল একটা কাঁচের শিশি ওনার পিছন দিয়ে আসতেছে, আর ওই সরল শব্দ মানে গড়ানোর শব্দ আর সরল শব্দ মানে একটা অন্য টাইপের, আর পিছন দিয়ে মনে হতেছিল কেউ একজন ওনার পিছনে আসতেছে। তো উনি পিছন দিকে ফিরলে শুধু বোতলটাই দেখতে পেতেন, বোতলটা মানে স্থির, কিন্তু ওনার স্টেপের সাথে সাথে বোতলটাও জায়গা স্থান পরিবর্তন করা শুরু করছে। এখন এভাবে করার পর উনি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলেন। তারপর উনি কোনো মতে দৌড়া বাসায় গিয়ে বাসায় যাওয়ার পর অজ্ঞান হয়ে গেছিলেন এই নিয়ে। তারপর ওনার জ্বর, মানে ওইখান থেকে ওনার জ্বর, প্রচুর পরিমাণে জ্বর, ওই জ্বর তো কোনোভাবে সম্ভব মানে আরই হইল না, কোন বৈদ্য অথবা, আর তখন ছিল গ্রাম সাইডে যে এমন ডাক্তার ওই ধরনের ইয়ে ছিল না, তখন মানে বৈদ্যরাই সবকিছু করতেন, কোন বৈদ্যই ঠিক করতে পারে না। পরে এই ইয়ে নিয়েই মানে উনি পরে দিয়ে আর বাঁচানো সম্ভব হয় না, আর বাঁচানো তাকে সম্ভব হয় না। আমাদের সঙ্গে আমি বলেছিলাম দুটো অ্যাক্সিডেন্টের ঘটনা শোনাবো, এবং আরো একজন আমাদের সাথে রয়েছেন, আমি তার কাছে চলে যাচ্ছি। এবং আপনার নামটা বলবেন একটু? জি, আমার নাম হিমেল। হিমেল, কোথা থেকে এসেছেন? আমি উত্তরা থেকে এসেছি। ওকে, সো হিমেল, আপনি এবং আপনার ফ্রেন্ড, কয়জন ফ্রেন্ড ছিলেন আপনারা? আমরা ওই দিন আমি সহ 5 জন ফ্রেন্ড ছিলাম। 5 জন ফ্রেন্ড ছিলেন এবং ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করেছেন আপনারা। এবং আরো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, যেহেতু আপনাদের সঙ্গে আরেকজন ফ্রেন্ড আছেন, আমি তাকে আরেকটু পরে আনতে চাচ্ছি। উনি একদম সরাসরি হসপিটাল থেকে এসেছেন, রাইট? হসপিটাল থেকে এখানে এসেছেন এবং রিলিজ পেতে মনে হয় বেশ সমস্যা হচ্ছিল। সো তারপরে উনি এখানে এসেছেন এন্ড তিনিও আপনাদের ঘটনা শোনাবেন। সো স্টে টিউন। আগে আমি আপনার ঘটনাটা শুনি। ঘটনাটা 28শে জুন, গত মাসের 28 তারিখে ঘটে। তো ওই দিন আমি দুপুরের দিকে উত্তরায় থাকি আমি, সো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমরা 5 ফ্রেন্ড মিলে আমি গাড়ি সহ গাড়ি ড্রাইভ করছিলাম, ধানমন্ডি গেলাম। ধানমন্ডি ওখানে আমাদের কিছু ফ্রেন্ড ছিল, আমরা সবাই একসাথে আড্ডা দিলাম। তারপরে ওখান থেকে আবার আমাদের আরো কিছু ফ্রেন্ড সহ আমরা বাড়িধারা ডিওএইচএস আসলাম, ওখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। তো আড্ডা দিতে দিতে রাত 8টা-9টা বেজে গেছে। আচ্ছা। তারপর ওই যারা আমার ধানমন্ডির ফ্রেন্ডরা ছিল, বাড়িধারার ফ্রেন্ডরা ছিল, সবাই যার যার বাসায় চলে গেল। আমরা উত্তরা থেকে যারা এসেছিলাম তারা ডিনার করতে গেলাম একটা রেস্টুরেন্টে বাড়িধারাতেই। তো রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা খাবার অর্ডার দিলাম, খাবারের জন্য ওয়েট করছি। তো এই সময় রেস্টুরেন্টের দারোয়ান আসলো, তো এসে বললো যে ভাইয়া গাড়িটা একটু সরাতে হবে, একটা গাড়ি বের হতে পারছে না। তো আমি নিচে গেলাম, যাবার পর গাড়ি স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট হচ্ছে না। আমি প্রায় 5 মিনিট ট্রাই করার পরও গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো আমি আবার রেস্টুরেন্টে আসলাম, এসে আমার ফ্রেন্ডদেরকে বললাম যে গাড়িতে সমস্যা হচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। পরে ওরা বলছে চলো দেখি কি হয়েছে। তারপরে ওরা সবাই আসলো নিচে, আসার পরে আমার এক ফ্রেন্ড আমার কাছ থেকে চাবি নিয়ে গেল, নিয়ে বলছে যে দেখি তো কি হয়েছে গাড়ির। তো সে আর কি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। তো ফার্স্ট সে অ্যাটেম্প নিল, গাড়ি স্টার্ট হয়নি। সেকেন্ড টাইম অ্যাটেম্প করার পর গাড়ি স্টার্ট হলো। তো ওই যে গাড়ি তো ঠিক আছে। বললাম যে আমি তো অনেকক্ষণ ট্রাই করছি, গাড়িটা স্টার্ট হচ্ছিল না। ওকে। তো আমি গাড়িটা পরে প্লেস করলাম, আরেকটা গাড়ি বের হলো, আবার আমি গাড়িটা পার্কিং প্লেসে রাখলাম। রাখার পরে আমরা সবাই আবার গেলাম ডিনার করতে। তো ডিনার শেষ করার পরে তখন রাত 11টার মতো বাজে। তো সবাই আমরা আবার নামলাম একসাথে। নামার পর আবার সবাই গাড়িতে উঠলো, তারপরে স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ট্রাই করছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। তারপর আবার আমার এই ফ্রেন্ড বললো কি ব্যাপার, তো কি হয়েছে? বলি আমি তো গাড়ি স্টার্ট দিচ্ছি বাট স্টার্ট হচ্ছে না। আপনি কত বছর ধরে গাড়ি চালান? আমি প্রায় 4-5 বছর ধরে গাড়ি চালাই। ওকে। তো পরে বলছে দেখি কি হয়েছে। সে আবার কিটা নিল আমার কাছ থেকে, কি নেওয়ার পরে সে ট্রাই করলো। তো সেও 2বার ট্রাই করছে, স্টার্ট নেয়নি গাড়ি। থার্ড টাইম গাড়ি স্টার্ট নিছে। আচ্ছা। বলে এই যে গাড়ি তো ঠিক আছে।
বললাম আমি তো তোর সামনেই ট্রাই করলাম, বাট গাড়িতে স্টার্ট হলো না, তুই তো দেখলি। পরে বলে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, নিয়ে গাড়ি চালা। তারপর আমরা 5 জন ফ্রেন্ড সবাই গাড়িতে। তো আমি গাড়ি ড্রাইভ করছি, বাড়িধারা থেকে উত্তরা যাব আমাদের সবার বাসায়। তো যাচ্ছি, গাড়ি নর্মাল অ্যাজ ইউজুয়াল স্পিডে যাচ্ছে। গাড়িতে পিছে যে 3 জন ফ্রেন্ড ছিল ওরা গল্প করছে, আমি গাড়ি চালাচ্ছি, আমার পাশে এক ফ্রেন্ড বসে আছে। তারপরে গাড়ি যাচ্ছে, তো খিলক্ষেত ওভারব্রিজটা পার হওয়ার পরে, খিলক্ষেত যে জায়গাটা উত্তরা হাইওয়েতে, তো ওভারব্রিজটা পার হওয়ার পর দেখলাম যে গাড়ির রাস্তায় অত গাড়ির প্রেসার নেই অন্যান্য দিনের মতো, রাস্তাটা মোটামুটি ফাঁকা, অল্প কিছু গাড়ি। ওকে। তো তারপর যেটা হলো, একটা পাজেরো টাইপের একটা গাড়ি ছিল। তো আমি সেই গাড়িটাকে ওভারটেক করে যখন সামনে গেলাম, দেখলাম যে ওখান থেকে ভিআইপি টার্মিনাল যেটা আছে, মানে কাওলা ওভারব্রিজটা, ওইটার ওখানে ভয়াবহ ঘটনা রেগুলার ঘটে গাড়ি নিয়ে। হ্যাঁ, তো ওখানে অনেকখানি রাস্তা প্রায় ফাঁকা, বাট ওভারব্রিজের পরে গাড়ি দেখা যাচ্ছে 2-1টা গাড়ি আছে অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার রাস্তার মতো ফাঁকা। তো আমি গাড়ির মাঝখানে, মানে রাস্তার মাঝখানে লেন দিয়ে যাচ্ছিলাম। তো পিছনে ফ্রেন্ডরা গল্প করছে, আমার পাশে ফ্রেন্ড বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে। তো গাড়ি তখন অ্যারাউন্ড 80 to 100 স্পিডের মধ্যে ছিল। তো আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ দেখি আমার গাড়ির সামনে দিয়ে একটি মানে ব্ল্যাক কালারের ফায়ার বলের মতো, যদি আপনারা বলেন, যে আমার সামনে দিয়ে জাস্ট ওটা গেল আর আসলো। এটা কি আপনি একা দেখেছেন না আপনার ফ্রেন্ডও দেখেছে? একটু বলেন। আমার পাশে আমার ফ্রেন্ড ছিল, সে একটু পরে তার সাথে কথা বলবো, একটু পরে তার সাথে কথা বলবো, এবং সে দেখেছে সেটা আমরা তার কাছ থেকে শুনে নেব। এখন আপনি আপাতত বলেন। হ্যাঁ, তো আমি যখন জিনিসটা দেখলাম, আমি তখন অতটা গুরুত্ব দিইনি, যে হয়তো বা রাতের বেলা অন্ধকারে হয়তো ভুল দেখেছি, আমি চোখে ভুল দেখেছি। বাট দেখার সাথে সাথে আমার ফ্রেন্ডরা আমার সাইডে বসেছিল, তো সে আমার হাত ধরলো। আমি তার মুখের দিকে তাকালাম, তার এক্সপ্রেশন ওয়াজ লাইক দ্যাট, যে হোয়াট ইজ দিস, মানে ও দেখছে জিনিসটা, আমিও দেখছি। তারপরে আমার একটু মানে নার্ভাস হয়ে গেলাম, তো আমি আস্তে গাড়িটা স্লো করার চিন্তা ভাবনা করলাম। পরে গাড়ি যাচ্ছে, একটু কমলো স্পিড, বাট হঠাৎ করে দেখছি আমি গাড়িটা মাঝখানে লেন থেকে ডান দিকে চলে যাচ্ছে। আচ্ছা। তো আমি স্টিয়ারিংটা আমার সোজা আছে, বাট গাড়িটা ডান দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি যত ট্রাই করতেছি, গাড়িটা আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে। এই জাস্ট ওই কালো জিনিসটা দেখার পরে? হ্যাঁ। তো তারপর হঠাৎ করে গাড়িটা ওই যেতে যেতে মানে রোডের যে মানে রোড ডিভাইডার আছে, ওখানে গাড়িটার লুকিং গ্লাসের সাইডটা একটু টোকা লাগে। তারপর লুকিং গ্লাসটা খুলে যায় আর কি, ঝুলে থাকে আর কি। তারপরে গাড়িটা সোজা হয়ে গেছে আর কি, মানে জানা যাচ্ছিল। এরপরে কিন্তু গাড়িটা আন্ডার কন্ট্রোল চলে এসেছে, তেমন কিছু হয়নি। তো সোজা হয়ে গেছে, গাড়ি যাচ্ছে। তো আমি ব্রেকে তখন দিতেছি যে গাড়িটা থামাবো, ব্রেক দিয়ে থামাই জিনিসটা আমরা দেখি বেশি ক্ষতি হয়েছে নাকি। সার্টেন টাইমে হঠাৎ আবার ডান দিক থেকে একটা শব্দ হলো, মনে হলো যে ডান দিক থেকে কিছু একটা মানে হিট করছে। আচ্ছা, সামথিং হিট করছে। বাট ওই সময় রাস্তাটা পুরো ফাঁকা ছিল, আমি একটা গাড়ি ক্রস করে চলে এসেছি, ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। হিট করার পরেই আমার গাড়িটা পুরো উল্টে গেল, মানে গাড়ির ছাদটা নিচে, চাকা উপরে, রাস্তার মাঝখানে। ওকে। গাড়ির সামনের গ্লাস ভেঙে চৌচির হয়ে গেল, আর সাইডের গ্লাসগুলো সব নামানো ছিল, ওগুলো কিছু হয়নি। তো এটা ঘটার পরেই সবাই পেইন্ট হয়ে, মানে পিছে যে ফ্রেন্ডরা ছিল ওরা সবাই মানে ওই খোলা জানলার ফাঁক দিয়ে বের হয়ে গেল, পেইন্ট হয়ে, মানে আস্তে আস্তে সিট থেকে হ্যাঁ বের হয়ে গেল। এই সময় বের হওয়ার সময় অনেকে হাত পা ছিলে গেছে, অনেকে ইনজিউর্ড হয়েছে, মাইনর ইনজিউর্ড হয়েছে। তো আমার পাশে যে ফ্রেন্ড ছিল, ওরা আবার একটু মানে পায়ের সমস্যা ছিল, সো বের হতে পারছিল না। তো ওরা 3 জন বের হয়ে ওকে টেনে বের করতেছে। গাড়িটা তখন কিন্তু রাস্তার মাঝখানে পড়ে আছে। আর আমি যেহেতু ড্রাইভ করতেছিলাম, আমার সিট বেল্ট ছিল, তো আমাকে ওরা জিজ্ঞেস করছে বের হ বের হ। আমি বলতেছি আমি বের হচ্ছি, আমি সিট বেল্টটা খুলছি, তোরা বের হয়ে যাচ্ছে। ওরা বের হচ্ছে, আমি সিট বেল্টে নক করছি, মানে সিট বেল্টের বাটনটা প্রেস করতেছি, সিট বেল্ট খুলে গেলে আমি বের হবো। বাট দ্যাট টাইম সিট বেল্টের বাটন প্রেস করার পর সিট বেল্ট খুলতেছিল না, জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, এটা জ্যাম হয়ে গেছে কোনো কারণে। তো আমার ওই ফ্রেন্ডকে ওরা টেনে বের করার পর ওরা চলে গেছে। আমি বলছিলাম যে তোরা চলে যা, আমি আসছি, বের হচ্ছি। তো আমি অনেক চেষ্টা করার পরেও সিট বেল্ট খুলছিল না। আর তখন আমি সাইডে মানে বাম পাশে যখন তাকাই, দেখি যে ওই সাইড থেকে গাড়ি আসছে। আচ্ছা। সো এট এ সার্টেন টাইম আমি চেষ্টা করছি সিট বেল্ট খোলার, বাট খুলছে না। মানে একটা সময় আমি চিন্তা করেছিলাম যে হয়তো আর বাঁচবো না, মানে বাঁচার আশাটা ছেড়ে দিলাম। ঠিক সেই সময়
যে ব্ল্যাক শ্যারোটা আমি দেখেছিলাম ওটা ঠিক মাটি থেকে মানে রাস্তার কালো পিচ থেকে অন্তত হাফ হাত বা 1 হাত উঁচু দিয়ে আবার গেল এবং আসলো। ওকে, ওটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। এরপরে মানে যতই আমি চেষ্টা করছিলাম বের হওয়ার জন্য পারছিলাম না। আর আমার তখন মানে আশা শেষ। আমি মানে তখন আল্লাহর নাম নিচ্ছিলাম যে এক সময় হয়তো বা একটা গাড়ি আসবে, এসে আমাকে আবার হিট করবে, তারপর আমি ডেড হয়ে যাব। বাট আমার যে ফ্রেন্ডরা ছিল সাথে ওরা আবার আসলো, এসে একজন সামনে গাড়ি ঠেকাচ্ছে একটা পর একটা, আর আমার সাইডে দুজন এসে পরে অনেক টানা হেঁচড়া করে সিট বেল্টটা খুলে আমাকে টেনে গাড়ি থেকে বের করলো। এই ছিল ঘটনা। এনিওয়েজ, আমাদের সঙ্গে সেই গাড়িতেই আরেকজন ছিলেন এবং যিনি হসপিটাল থেকে আমাদের সাথে এসে জয়েন করেছেন, তার সাথে আমরা একটু কথা বলবো এবং তিনি আমাদের তার একটু নামটা আমি প্রথমে জানতে চাচ্ছি। কি নাম আপনার? লিসেনার্স, আমার নাম ইমতিয়াজ, উত্তরা থেকে। ওকে, সো আপনি সেই দিন সেই গাড়িতে ছিলেন এন্ড আপনার ফ্রেন্ড ড্রাইভ করছিল। আপনার ফ্রেন্ড যে জিনিসটা দেখেছেন এবং যেভাবে বর্ণনা করলেন, আপনিও কি ঠিক সেই জিনিসটা সেইভাবেই দেখেছিলেন? জি, সেইভাবেই দেখছি এবং দেখার পরে আমি তার মানে ওকে ইন্ডিকেট করছি যে এরকম একটা কিছু গেছে, তুই দেখছিস কিনা। আচ্ছা, এবং তার কিছুদিন আগে আপনার আরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এই যে আবার আপনি আপনার ফ্রেন্ডের সাথে ছিলেন, তখন আরো একবার অ্যাক্সিডেন্ট হলো এবং এর আগে তো কখনো এরকম অ্যাক্সিডেন্ট হয়নি। না, এরকম অ্যাক্সিডেন্ট আর হয় নাই। আপনি তো নিজে বাইক চালান, এই জন্য বলছি যে এর আগে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এবং আপনি বলছিলেন যে আপনি বাইক খুব ভালোই ড্রাইভ করেন। তো এই মুহূর্তে আপনার শরীরের অবস্থাটা একটু সবাইকে বলবেন যে কি অবস্থায় আছেন আপনি? এই মুহূর্তে আমার মেরুদণ্ডের 3টা হাড় ভেঙে গেছে আর আমার বাম পা সেন্সলেস আর কি, মানে সেখানে কোনো শক্তি নাই। আচ্ছা, এবং আপনার স্ক্রু লাগানো আছে বেশ কিছু? পিঠে 4টা স্ক্রু আর 2টা পাত লাগানো আছে। 2টা পাত লাগানো আছে। কি হয়েছিল যার জন্য এই অবস্থায় আপনাকে আসতে হয়েছে, এই ঘটনা আমাদেরকে একটু বলেন। জি, আমার ঘটনাটা হয়েছিল 2010 এর ডিসেম্বরে। ডিসেম্বরের 20 তারিখে আমার ফ্রেন্ডের কাজিনের বিয়ে ছিল। তো ফ্রেন্ড আমাকে ইনভাইট করছিল যে অবশ্যই সেখানে থাকতে হবে, কিন্তু সেই সময় আমি ঢাকায় ছিলাম না, আমি ছিলাম নওগাঁয়। আচ্ছা, তো 19 তারিখে যখন ও আমাকে ফোন করে যে কালকে উইডিং, তো তোর আসতে হবে, তো তখন আমার মনে পড়ে যে আসলেই। তো তখন আমি রাতে যে নওগাঁ থেকে ঢাকার যে লাস্ট কোচ তার টিকিট কনফার্ম করি। লাস্ট কোচের টাইম ছিল 11:30। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমি বাসটা মিস করি। আচ্ছা, তো মিস করার পর তখন আমি সিদ্ধান্ত নিই যে না, যেতেই হবে। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে বাইক নিয়ে যাব। আচ্ছা, তো তখন শীতের দিন, রাস্তায় কুয়াশা, বাইক চালানো একটু রিস্কি। তো যাই হোক, আমার সব গোছায় টোছায় রওনা দিতে লাগে প্রায় আধা ঘন্টা 40 মিনিট, মানে 12টা 12:15টার দিকে আমি রওনা দিই। তো রওনা দেওয়ার ফলে নওগাঁ থেকে আমার বাইকে তেল ছিল না, মানে তেল ছিল বড় জোর 1 কি 1.5 লিটার। তো এই লিটারে ঢাকা আসা সম্ভব না এই তেলে। আমাদের ততক্ষণে নওগাঁয় যে ফুয়েল স্টেশন গুলো ছিল ওগুলো রাত 12টা পরই বন্ধ হয়ে যায়। তো আমি সিদ্ধান্ত নিলাম যতটুকু আছে ততটুকু আমি বগুড়া পর্যন্ত যেতে পারবো এবং বগুড়া থেকে তখন সারা রাত স্টেশন খোলা থাকে, ওখান থেকে নেওয়া যাবে। তো আমি নওগাঁ থেকে রওনা দিই। রওনা দেওয়ার ফলে বগুড়া পর্যন্ত আমার আসতে কোনো সমস্যা হয় নাই। তো বগুড়া এসে আমি বাইকের ট্যাঙ্ক লোড করি। লোড করার পর আমি ওখানে ডিনারটা করি। তো তখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো বগুড়া থেকে সিরাজগঞ্জ যে রোডটা, ওই রুটে প্রায় 15 থেকে 20 কিলোমিটার যাওয়ার পর আমার বাইকের স্পিড তখন 90 to 100। তো এমন সময় হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যায়। একটা রানিং বাইকে সাধারণত এরকম ভাবে স্টার্ট অফ হয় না যদি তেল না থাকে বা ইঞ্জিনে কোনো প্রবলেম না থাকে, কিন্তু সেরকম কোনো প্রবলেম আমি চেক করি কিন্তু ছিল না। আমি কয়েকবার সেলফ নেওয়ার ট্রাই করি কিন্তু সেলফ নেয় না। তারপর আরো 5-10 মিনিট আমি যখন মানে বাইকটা চেক করি যে কোনো সমস্যা হইতেছে কিনা, তেলের লাইন ঠিক মতো আছে, ইঞ্জিনের কোনো প্রবলেম নাই, আবার ভাবলাম যে শীতে ঠান্ডায় জ্যাম হয়ে গেল না, কিন্তু আমি তো এই রান করে আসছি এতক্ষণ। তো যাই হোক, আরো 10-15 বার ট্রাই করার পরে বাইক স্টার্ট নেয়। তো স্টার্ট নেওয়ার পরে আমি 5-7 মিনিট গেছি। তো এমন সময় হঠাৎ করে আমি ফিল করতেছি আমার পিছে কেউ একজন আছে। কারণ আমি বাইক 5 নাম্বার গিয়ার ছিল, আমি যখন 6 নাম্বার গিয়ারে শিফট করি তখন একটা ধাক্কা, মানে বাইকের গিয়ার চেঞ্জ করলে একটা ধাক্কা লাগে। তো ধাক্কা লাগার পরে আমি ফিল করি যে আমার পিছে কেউ একজন আছে, কারণ তার আমার শরীরের সাথে তার শরীরে স্পর্শ লাগছে। তো এরকম করে আমি আর একটু শিওর হওয়ার জন্য আমি ইচ্ছা করে কয়েকবার ব্রেক করি। তো ব্রেক করার পরে আমি বুঝতেছি হ্যাঁ ধাক্কা লাগছে, মানে পিছনে জাস্ট বসে থাকলে কেউ যদি মানে ব্যালেন্সটা ঠিক না রাখতে পারে পিঠের উপরে এসে পড়ে, সেরকম একটা ফিল আপনি পাচ্ছিলেন। তো ধাক্কা লাগতেছে এরকম সময় আমি একটু মানে নার্ভাস ফিল করি আর ভয় পাই, সোজা কথায় ভয় পাই। তো ভয় হওয়ার পর এখন আমি কি করব?
মানে আমি আশেপাশে মানে মানে লোকজন বা দোকান এরকম কিছু খুঁজতেছি, কিন্তু হাইওয়েতে আসলে পাওয়া যায় না। তো যাই হোক কিছু দূর পরে একটা দোকান যাই, দোকানটা প্রায় মানে বন্ধ করতেছে। ওইখানে যাই হোক ওখানে 10-15 মিনিট আমি বলি যে কিছুক্ষণ থেকে আমি আগে একটু রিল্যাক্স হই নেই, তারপরে হয়তো আমি ব্যাপারটা নাও ফিল করতে পারি, মনের ভয় হয়ে যেতে পারে। তো দোকানটা বন্ধ করার পর ওইখানে আর একা বসে থাকার কোনো কারণ নেই। তখন আমি আবার স্টার্ট নেওয়ার পরে আবার যখন যাইতেছি আমি এবারও ফিল করতেছি না সামথিং ইজ রং, পিছে কেউ একজন আছে এবং আমি স্পষ্ট ফিল করতে পারতেছি। যদি শীতের দিন আমার গায়ে জ্যাকেট ছিল, তারপর আমি স্পষ্ট পাইতেছি যে পিছে শীতল একটা কিছু, ঠান্ডা কিছু, কারণ বাইকের বাতাসটা, ঠান্ডা বাতাসটা আমার সামনের দিক দিয়ে ফেস করতেছে, পিছের দিক দিয়ে লাগার কোনো কথা না, কিন্তু পিছের দিক দিয়ে আমি ফিল করতেছি। তো যাই হোক আপনার এমন সময় আরো 20-25 মিনিট যাওয়ার পরে এই অবস্থায় আমি তখন স্পিড বাড়াই দিছি যে আমার যেমনি হোক কোন একটা জায়গায় আমার থামতে হবে, আমি এইভাবে যেতে পারবো না ঢাকায়। তো যাওয়ার পর সামনে আমি একটা হাইওয়ে কোচ দেখতে পাই, তো হাইওয়ে কোচটাকে ওভারটেক করি। তো ওভারটেক করে এমন একটা স্পিডে রাখি যাতে হাইওয়ে কোচের হেডলাইটটা আমার ব্যাকে থাকে, মানে কোনো কিছু যাতে হইলেও যাতে তারা দেখে, আর হাইওয়ে কোচটা যাতে আমাকে ওভারটেক না করতে পারে, এরকম একটা স্পিড রেখে যাওয়ার পর তো কিছুক্ষণ পরে প্রায় আরো কিছুক্ষণ যাওয়ার পর হাইওয়ে কোচটা রেস্টুরেন্টে ঢুকে যায়, হাইওয়ে ভিলা। তো ওখানে ঢোকার পর আমিও ওয়েট করি, আরেকটা বাস বের হয়ে এইভাবে আমি যমুনা সেতু পর্যন্ত আসি। আসার পরে এখানে আসার পর আর কোনো সমস্যা হয় না, কারণ ওই রাস্তা অনেক গাড়ি ঘোড়া। তো আসার পর আমি 7-7:30 দিকে বাসায় ফিরি। তো বাসায় ফিরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম দেই। ঘুম দিয়ে আমি লিসনারদের বলবো যারা শুনছেন যে উনি অনেক ভালো বাইক চালান, আমি কয়েকবার করে তার কাছ থেকে শিওর হয়ে গিয়েছিলাম, এবং আগের দিন রাতের বেলার ঘটনা উনি বলছেন, এবং এতটা দূর জার্নি করেও কিন্তু তারপরেও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইয়ে ছিল না। বাট মানে ব্যাপারটা শুরু হয়েছিল আগের দিন রাত থেকে। ওকে, তারপরে তো তারপর আমার যেহেতু পরের দিন বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, তো আমি 5:30 রওনা দিই। তো আমি আসলে বিয়ের লোকেশনটা আমি এক্সাক্ট চিনি না, তো আমার পাশের রোডে যে ফ্রেন্ড থাকে তাকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার ফলে আমি যখন গ্যারেজ থেকে বাইক করবো, বাইর করার সময় আমি স্লিপ কেটে বা কিভাবে পড়ি সেটা আমি বলতে পারতেছি না, কারণ ওইখানে আমি প্রতিদিন ওঠানামা করি, কোনোদিন কোনো সমস্যা হয় না। সেই দিনে আমি পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পর আমি ভাবলাম যে হয়তো বাধা টাধা পড়ছে, আমি একটু রেস্ট নিই, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওই ফ্রেন্ডকে ফোন করলাম যে আয়। তারপর গেলাম বিয়ে বাড়িতে। যাওয়ার সময় কোনো প্রবলেম হয় নাই। তো ওখানে থাকার পরে আস্তে আস্তে 11টার দিকে রওনা দিই ওখান থেকে। তো রওনা দেওয়ার ফলে যখন প্রায় অর্ধেকের কাছাকাছি এসে পড়ছি, তখন হঠাৎ করে ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমি সেলফোন রেখে আসছি। আমি বললাম সেলফোন ঠিক আছে, রিটার্ন করিয়া। তো আবার গেলাম। তো ওইখানে আবার ফিরতে মানে আবার ফ্রেন্ডের সাথে দেখা করে ফ্রেন্ড সেলফোন নিয়ে ফিরতে 1টা বেজে যায়। 1টা বেজে যাওয়ার পরে তখন মানে রোড একদম ফাঁকা। তো ওইখানে আমি বারবার মানে রাফ চালাইতেছি না, আমি নর্মাল স্পিডে চালাইছি, কিন্তু বারবার মানে অন্যরকম চালাইতেছি, মানে সাধারণত যেভাবে চালাই সেভাবে না। একটু পর আমি ব্রেক করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, জিগজ্যাগ দিতেছি, আর অনেক ধরনের। তো আমার ফ্রেন্ড বলতেছে তুই এরকম করতেছিস কেন? আমি বললাম আশ্চর্য, আমার সামনে একটার পর একটা এই যেগুলা কুকুর পার হইতেছে, বিড়াল পার হইতেছে, এগুলো কিছু দেখতেছিস না? তো ও বলতেছে না, এরকম তো কিছু আমি দেখতেছি না। তো যাই হোক আর কিছু যাওয়ার পর আমার ফ্রেন্ড বলে তুই ব্রেক কর। আমি ব্রেক করলাম। ব্রেক করার পর তোর চালানো দরকার নেই, আমি চালাই, তোর হয়তো অসুবিধা হইতেছে, কালকে সারাটা জার্নি করে আসছিস। তা আমি আবার আমার কালকে রাতে কাহিনীটা কাউকে মানে বলার আমি সুযোগ পাই নাই ওকে। তো যাই হোক ও যখন চালায়, ও চালানোর পরে কোনো প্রবলেম নেই, ও স্মুথলি চালাইতেছিল। তো চালানোর পর আপনার আরো 20-25 মিনিট পর আমি দেখতেছি যে সামনে একটা লোক, সাদা পাঞ্জাবি কি সাদা শার্ট পরা সেটা আমি ঠিক বলতে পারবো না, সাদা একটা কিছু পরা, সে রোড ক্রস করতেছে। ঠিক আছে, আমি ভাবছি যে আমার ফ্রেন্ড সেটা দেখছে, সে সেটা দেখে সেভাবে ফাঁকা রাস্তা কিচ্ছু নাই ছাড়া। ওকে। তো ওই লোকটা রোড ক্রস করতেছে, যখন প্রায় কাছাকাছি এসে পড়ছি তখন আমি বলছি কি তুই বাইক ব্রেক করতেছিস না কেন? ও বলছে ব্রেক করবো কেন? আমি বললাম আরে সামনে মানুষ তো। ও বলে কই মানুষ? এই কথাটা বললো আর 7:30 একটা ক্র্যাশ হলো। তারপর আমি সেন্সলেস হয়ে যাই, আমার জ্ঞান ফিরে পরের দিন হসপিটালে। আচ্ছা। তো হসপিটালে যখন আমি প্রথমে জিজ্ঞেস করতাম ফ্রেন্ডের কি অবস্থা, দেখি ওর কিছুই হয় নাই, শুধু পায়ের একটা জায়গায় একটু ছিলছে। তো ওকে আমি বলছি কিভাবে কি হইলো, আর আমি তখন দেখতেছি যে আমি শরীরের মানে বুকের নিচ থেকে কিছু নাড়িতে পারতেছি না, হাত পা প্যারালাইজড হয়ে গেছে। তো আমি বললাম, তখন ও বললো যে আমি কিছুই জানি না। আমি বললাম কেন? একটা লোক ছিল সামনে এই সেই। তখন ও বলতেছে যে না, আমি ওইখানে ক্র্যাশ করার পর তুই তো মানে অনেক দূরে গিয়ে বাড়ি খাইছিস আইল্যান্ডের সাথে, তুই 7:30 সেন্সলেস হয়ে যাস, কিন্তু আমার তেমন কিছু হয় না, আমি ওখানে দাঁড়াইছিলাম, তোকে ধরি কিন্তু ওইখানে কেউ ছিল না, এবং আমি যেটা বুঝতে পারছি সেটা সামনে দিয়ে আমার হিট করছে, আমি ব্রেক করার চান্সও পাই নাই। মানে কিছু একটা এসে বাধা একদম সঙ্গে সঙ্গে, বাট সামনে তো রাস্তার সামনে তো এরকম হুট করে কিছু থাকার কথা না, আর স্পিড ব্রেকার থাকলেও এইভাবে পড়ার কথা না। রাইট, স্পিড ব্রেকার থাকলেও সেভাবে পড়ার কথা না। এবং আপনি দেখেছিলেন সেই লোকটাকে, কিন্তু সে দেখতে পায় নাই, বাট তার খুব আজব লেগেছে যে হঠাৎ করে এরকম কিসে বাধা পড়লো, এবং কিসে বাধা পড়লো, আর আমি ওকে বা কিসের কথা বললাম। রাইট, কারণ রোডটা খালি ছিল। এবং আপনাদের দুজনের কাছে এই ব্যাপারটা এখন রহস্যই থেকে গেছে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো।
এবং আপনি তার আগের দিন রাতের বেলা যেটা বলছিলেন যে আপনি ফিল করছিলেন যে বাইকে আপনার পেছনে কেউ আছে। ওকে, সো এই হচ্ছে ঘটনা, এবং আপনি বলছিলেন যে এই ঘটনাটার কারণে আপনার জীবনটাই মানে পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, রাইট? জি আসলে। এবং মানে আপনি আসলেই কি মনে হয় যে এই অ্যাক্সিডেন্টের পেছনে প্যারানরমাল কিছু ছিল, বা আপনার তখনই কি মনে হয়েছিল যে মানে কি মনে হয়, আপনি একটা কিছু বলেন আর কি। হ্যাঁ মনে হয়, আমি 100% শিওর যে প্যারানরমাল কিছু ছিল, কারণ আমার ফ্রেন্ডও যথেষ্ট ধরতে গেলে আমার চেয়ে ভালোই বাইক চালায়, আর কখনো এরকম ভাবে এক্সিডেন্ট আমরা অনেক করছি, কিন্তু এই ধরনের রাতেও আমরা গাড়ি অনেক চালাইছি, কিন্তু এই ধরনের সিচুয়েশনের কোনো আমরা ফেস করি নাই, এটা আমার লাইফের ফার্স্ট। রাইট। এবং আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে আপনি দেখেছেন, সে দেখেনি, কিন্তু বাড়িতে খেয়েছেন এবং রাস্তার মাঝখানে, যেখানে হচ্ছে আপনি বলেন সামনে পুরো ফাঁকা ছিল, সম্পূর্ণ ফাঁকা, এবং বাস টাস কোনো কিছুর কোনো ইয়ে নাই, এবং আশেপাশের মানুষজন নিশ্চয়ই ততক্ষণে আপনাদের এসে সাহায্যও করেছিলেন, তারাও নিশ্চয়ই এরকম কোনো কিছু দেখেন নাই। না, তারা তো আমার ফ্রেন্ডই যেহেতু খোঁজ পায় নাই, এবং সত্যি যদি সামনে কোনো মানুষ থাকতো তাহলে ডেফিনেটলি সে মারা পড়তো, অবশ্যই মারা পড়তো, এবং আপনারা জানতেন যে কোনো একটা মানুষ মারা গেছে, বাইকটা ভালো স্পিডে ছিল। সো এই হচ্ছে ঘটনা। এই ঘটনার পেছনে কোনো কারণ বা কোনো ব্যাখ্যা আমরা দিতে যাচ্ছি না, এটা পুরোপুরি আপনাদের ওপরে, যে আপনারা কি ভাবছেন না ভাবছেন সেটা আমাদেরকে SMS করে অবশ্যই আপনাদের মতামত, মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আপনার তো বেশ কিছু ঘটনা রয়েছে, এবং তার মধ্যে একটি ঘটনা আপনার বন্ধুর একটা ঘটনা রয়েছে, রাইট? তো বন্ধুর ঘটনাটা আমরা আগে শুনি না, ওইটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমার বন্ধু নাম রাসেল, সে মাদ্রাসায় পড়ে। না, আপনি রাস্তার একটা ঘটনা বলবেন বলেছিলেন। ও, রাস্তার যে ঘটনাটা সেটা আমি বলছি, সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ঘটনা, ওটা আমি নিজে দেখছি সম্পূর্ণ। ওই গ্রামটাতে, আমি যে গ্রামটাতে, সেটা আমার নানুর বাড়ি গ্রাম। ওই গ্রামটাতে কারেন্ট নাই, বিদ্যুৎ সংযোগ অনেকদিন ধরেই নাই, এবং খুব নির্জন একটা গ্রাম, আর জংলা টংলা আছে রাস্তার দুই ধারে। এখন আমি হঠাৎ করে বাড়ি ফিরছি, তখন প্রায় বাজে রাত্রে 1টার উপরে। এখন ওই বাড়ি ফিরার পথে যে আমার সামনে মসজিদের কাছে যাইতেই আমি দেখি যে একটা লোক জামা কাপড় বিহীন, সে মোটামুটি 6 থেকে 7 ফুটের উপরে লম্বা, মিনিমাম 7 ফুট তার গঠন। সে আমার রাস্তার পথের সামনে থেকে সে আমার বাম দিকে হেঁটে যাচ্ছে। বাম দিকে হচ্ছে মসজিদের সামনে একটা কল। ওকে। এখন আমি এটা দেখে থমকে যাই, তারপরেও আমি আর ভয় না পেয়ে, মোটামুটি ভয় যাই পাইছি, আমি সামনের দিকে এগিয়ে যাই। এখন সে যাকে আমি, ওই লোকটাকে দেখছি, ওই লোকটা যে পর্যায়ে থেকে ডানে আমার বাম দিকে চলে গেছে, ঠিক ওই পর্যায়ে যখন আমি গেছি, তখন আমার মনে হইলো আমি কি একটু দেখি কলের পার তো সে গেল, যে লোকটা কি আসলে আছে কিনা। কিন্তু তখন আমি গিয়ে দেখলাম যে ওই ঘাটটা ঘুরাইতেই আমি কলটা দেখতে পাইছি, কিন্তু ওই জায়গায় কোনো লোকজন আর আমি দেখি নাই। পরে আর দেখতে পাই নাই। কিন্তু এরকম আরো কয়েকজনের কাছ থেকে আমি শুনছি যে ঘটনা, এই টাইপের ঘটনা অনেক। ওইখানে এটা কোন জায়গার ঘটনা বলবেন একটু বলবেন? কাপাসিয়া দক্ষিণগাঁও গ্রামের নাম, আড়াল বাজার। ওকে, সম্মানীয় ইউনিয়ন। সো এখানে আপনি রাস্তার একটা ঘটনা বলছেন, রোডের একটা লাশ নিয়ে যাওয়ার ঘটনা, এটা আপনার কোন একটা ফ্রেন্ডের? এটা একটু বলবেন। এটা আমার ফ্রেন্ড বলতে আমার পাড়া প্রতিবেশী, সে প্রফেশনালি ড্রাইভিং করে। আচ্ছা। এখন সে যেটা বলল, এলাকায় একটা সুইসাইড হয় মিরপুরে। সুইসাইডে যে ভিকটিম ছিল কে ওইটা আমি সঠিক জানতে পারি না, তবে যে মারা যায় সে মহিলা ছিল। এখন তার লাশটা হচ্ছে মানিকগঞ্জ নিবে, ওই জায়গায় দাফন করবে, কিন্তু কোন ড্রাইভার কেন জানি ওই দিন রাতের বেলা যখনই শুনছে যে এটা সুইসাইডের কেস বা আরো ঘটনার ডিটেলস জানছে, কেউ যাইতে রাজি হয়নি। পরে যে ছেলেটার কথা বলতেছিলাম, আপনি যাকে ফ্রেন্ড বলতেছিলেন, সে ফ্রেন্ড প্লাস আমার এলাকাবাসী, সে রাজি হয়েছে যে আমি নিয়ে যাব। আমি মোটামুটি একটু জানি, আমি দোয়া টোয়া করে আমি নিয়ে যাব, সমস্যা নাই। আপনারা কে কে গাড়িতে যাবেন, গাড়িতে উঠেন। আর লাশটা যেহেতু ট্যাক্সি ক্যাবে নিব, সেহেতু আমার যে ছাদের উপরে কফিন তখন ছিলই, টিন করা হয়ে গেছে গাড়ির সাথে, সেটা আপনার দড়ি দিয়ে বেঁধে নিছে, নর্মালি যেভাবে নেয় একটা ট্যাক্সি ক্যাবে। এখন সে মানিকগঞ্জে পৌঁছানোর আগে মেইন রোডের কোন একটা মাইলস্টোনের কাছে, সে বাড়ি থেকে প্রায় নিয়ার 10 কিলোমিটার যে জায়গায় সে যাবে, আচ্ছা, ওই জায়গাটায় হঠাৎ করে আপনার গাড়িতে একটা শব্দ হয় যে কিছু একটা খুলে পড়লো বা কিছু। সে মূলত গাড়িটা হালকা একটু ব্রেক করে সে নেমে দেখে যে গাড়িতে না, সবকিছু ঠিক আছে।
লাশটা ওইভাবে আর কি, কফিনটা ওইভাবে বাঁধা, ওইটা আর দেখার ইয়ে হয়নি। পরে যাই হোক সে আবার গাড়ি স্টার্ট দিল, গাড়িও স্টার্ট নিল। তখন প্রায় কয়টা বাজে আমি সঠিক এটা আমার মনে নাই, সঠিক টাইম। আচ্ছা ঠিক আছে, টাইমটা রাতে তারা বাড়িতে পৌঁছায়। এখন পৌঁছানোর পরে নরমালি যে সবাই গাড়ি থেকে নামে, কফিনটা নামাইতে যায়, কিন্তু কফিনটা নামানোর সময় তারা দেখে যে কফিনটা হালকা হয়ে গেছে। কিন্তু ঘরটা চারদিকে সবকিছু লাগানো আছে, এমনকি ইভেন দড়ি দিয়ে যে বাঁধা ছিল ওইটাও সেম কন্ডিশনে আছে। তারপরে নামার পরে এক পর্যায়ে এসে বলল যে কেন হালকা লাগতেছে, কেন এটা খুলি। এখন খোলার পরে দেখে লাশ আর নাই। আচ্ছা, এখন লাশ নাই, সে তখনই বলল যে কাছে কিনারে কে হুজুর বা ওইরকম হাফেজ সাহেব বা কেউ আছে কিনা, আমি একটু যে জায়গায় আমার গাড়িটা একবার আমি শব্দ পাইছি যে কোন একটা শব্দ হয়েছে গাড়িতে, আমি ওই জায়গাটা একটু যাবো। আচ্ছা, এখন হাইটা গেলে বেশিক্ষণ লাগবে না, যেহেতু 10 কিলোমিটার রাস্তা, হয়তো বা 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু আর বেশি লাগবে না, যেহেতু এত বড় একটা ঘটনা। গ্রামের মানুষও যাইতে রাজি হয়েছে, 10-12 জন মানুষ বা 5-6 জন মানুষ নিয়ে তারা যায়। যাওয়ার পরে যেটা দেখে যে লাইট ধরার পরে ওই যে জায়গাটাতে তারা গাড়িটা ব্রেক করছিল, শব্দ হয়েছিল, তার পাশে একটা মাইলস্টোন, ওই জায়গায় কিলোমিটার ইয়েটা লেখা, ওই জায়গায় লাশটা বসে আছে। দূরের থেকে যখন লাইটটা পড়ছে যে কিছু একটা বসে আছে, কাছে যায় দেখে যে লাশটা সবই ঠিক আছে, একটা পাও নাই। আচ্ছা, একটা পা নাই এবং লাশটা বসে আছে। বসে আছে? হ্যাঁ, বসে আছে মানে কি ওই জায়গায় বসানো অবস্থায়, মাইলস্টোনের পিছনে হেলান দিয়ে বসা। আচ্ছা, এর পিছনে পরে কোনো কারণ পাওয়া গেছে? এর পিছনে পরে আর সে কোনো কারণ থাকলো আমাকে আর বলতে চায় না। এই ঘটনাটাই সে আমাকে একদিন বলছে, কিন্তু পুরোপুরি সে আর আমাকে বিস্তারিত বলতে চায় নাই। কফিন থেকে লাশটা বেরিয়ে যাওয়াটা খুব আজব, এবং কোনো থেকে ভাঙেনি। এটা আমি শুনছি, কিন্তু সেও যেভাবে বলছে তার বলার প্রতি আমার একটা ফেথ আছে, কিন্তু এরকম ঘটনা আমি আর আগে শুনি নাই। তবে অবাস্তব তো কিছু না হইতেই পারে, এটা আমার যেটা মনে হয়। ডেফিনেটলি। আপনার সাথে আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল, তার মধ্যে থেকে 2-1টা বলেন। তার মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে যে আমি ওই গ্রামেরই ঘটনাটা বলবো, যে ওই গ্রামে আর কি আমার 5-6টা বছর খুব কাটছে, আর আমি বেশ রাত করে, মোটামুটি আমরা বন্ধু বান্ধব একটু রাত করেই বাড়ি যেতাম। আচ্ছা, যেহেতু বাজার থেকে একবারে হয়তো বিকালের দিকে বাজারে যেতাম, একবার রাতে বাড়ি ফিরতাম। এখন ওই ফেরার পথে হঠাৎ করে আপনার কুলুপাড়া বলে একটা পাড়া আছে, ওই জায়গায় মেইন রাস্তা দিয়ে যে জায়গায় আমি বাড়িতে যাবো, আমার পাশে আমার এক সিনিয়র বড় ভাই আছে। এখন ওই জায়গাটায় হঠাৎ করে আমি যাওয়ার আগের থেকেই মনে হচ্ছে আমি কোত্থেকে জানি একটা কান্নার শব্দ পাচ্ছি, কিন্তু কান্নার শব্দটা বৃদ্ধ মহিলা কিংবা ওই টাইপের কিছু। আচ্ছা, সে যাই হোক, আমি কান্নার শব্দটা পাওয়ার পরে আমি একটু দাঁড়ায় গেলাম। রাস্তার ধারেই কলপারের সাথে আবার বাড়িও। আচ্ছা, কিন্তু বাড়ির খুব কাছ থেকে কান্নার শব্দটা আসতেছে, বোঝা যাচ্ছে যে কলপার থেকে আসতেছে। এখন পরে আমি আমার ওই ভাই প্লাস বন্ধুকে বললাম যে ভাইয়া এরকম এরকম ব্যাপার, কান্নার শব্দ কি আপনি পাচ্ছেন? আমি তো পাচ্ছি, মনে হয় কোনো বৃদ্ধ মহিলা পড়ে গেছে বা কিছু কলপারে, আসেন একটু ডাক দিয়ে বলি। এখন ডাক দিয়ে বলতে গিয়ে হয়েছে কি, সে বলতেছে আচ্ছা তুই গিয়ে ডাক দে, আমি এনে দাঁড়াইলাম। এখন ওই ডাকার পর্যায়ে যখন আমি আগে ওই কলপারে যাওয়ার আগে আমি একটু চিল্লাইলাম যে বাড়িতে কেউ আছেন, যে মুরব্বী তো কেউ একজন হয়তো পড়ে গেছে, কে আছেন একটু দেখেন। কিন্তু আমি মোটামুটি 3 থেকে 4 বার ডাকাডাকি করেও কোনো শব্দ পাই না। এট এ টাইম আমি কান্নার আওয়াজটা আমার কানে আসতেছে। তখন আমি একটু কৌতূহলবশত কলপারের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এখন কলপারের দিকে যখন আমি এগিয়ে যাই, সাথে সাথে আমি ওই কলপারে একটু বেড়া ছিল, ওই বেড়াটা ফাঁক করে যখন আমি মাথাটা দিতে গেলাম, তখন দেখি আর কোনো কান্নার আওয়াজও নাই, ওই জায়গায় কোনো শব্দও নাই। আচ্ছা, আর আমি যতক্ষণ ওই জায়গাটায় স্টিল ছিলাম, এই কান্নার ঘটনাটা আমার মনে হচ্ছিল যে আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট মিনিমাম আমি ওই জায়গাটায়, এই জিনিসটা আমার মাথায় লাগতেছে। কিন্তু এই সময়টাতে আপনার আমি কোনো লোক যাইতে দেখি নাই রাস্তায়, আমি আর ফ্রেন্ড ছাড়া। আচ্ছা, কোন লোক, কিন্তু বাজার 10টার পরে থেকে একদম রাত্রে 1টা থেকে 2টা পর্যন্ত মানুষ এই রুটটা দিয়ে যাতায়াত করে। আচ্ছা, কিন্তু ওই সময়টাতে আমি কোনো লোক দেখি নাই, কারণ লোক দেখলে হয়তো কি আমার ফ্রেন্ড দাঁড়ানো, কান্নার আওয়াজ
কেউ না কেউ হয়তো আমাদের সাথে দাঁড়াইতো বা আমাকে কিছু বলতো, ঠিক না? এই আর কি, ঘটনাটা এই জায়গাতেই শেষ। এর আগে অবশ্য আমার পায়ের কাছাকাছি দুটা বিড়াল ছিল। আচ্ছা, দুটা বিড়াল ছিল। এই ঘটনাটা আমি এটার সাথে কোনো সম্পৃক্ত করি নাই। আমি ভাবছি যে নরমালি একটা বিড়াল রাস্তায় থাকতেই পারে, এটা অসম্ভব। এবং এটা আপনি এর আগে উল্লেখ করেননি এই কারণে, যেটা আপনার কাছে এটা আমার কাছে একদম ফালতু মনে হয়েছে, বিড়ালের সাথে কোনো কারণ আমার মনে হয় নাই। আচ্ছা, এরপরে আর কিছু আছে? এরপরে আসলে রিসেন্টলি আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের ঘটনা। সে মাদ্রাসায় পড়তে, যেটা আমি ফার্স্ট টাইম বলতে যাচ্ছিলাম। তার নাম রাসেল, সে আমার সাথেই আছে। তার পরিচয়টা যদি বলেন। আমি একটু পরিচয়টা খালি ওনার কাছ থেকে শুনে নেই, আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের সবাইকে। আমি মোহাম্মদ রাসেল ভুঁইয়া, গাজীপুর কাপাসিয়াতে আমার বাড়ি। ওকে, আপনি কোন একটা মাদ্রাসায় পড়াশোনা করতেন, তারপরে মাঝখানে আপনি দেশের বাইরে ছিলেন, রাইট? হ্যাঁ, এবং আবার ফিরে এসেছেন। অলরাইট, তো আমরা ঘটনাটা শুনি। আচ্ছা, ঘটনাটা আমি বলতেছি। ঘটনাটা যেটা হচ্ছে, তার সাথে আমার ফ্রেন্ডের সাথে একসাথে পড়াশোনা করে বন্ধু। সে মোটামুটি মাদ্রাসায় পড়ার কারণে সূরা কেরাত ভালোই জানে। সে ওই দিক দিয়ে বেশ রাতে করে অনেক সময় দেশে গ্রামে বাড়িতে ফিরতো, ওই সময় আড্ডা দিত। সে বলতো যে আমি এইগুলা জিনিসগুলা নিয়ে আমি ভয় পাই না। নর্মালি সে ওই ধরনের একটা মন মাইন্ড নিয়ে চলে। আচ্ছা, যাই হোক, সে হঠাৎ করে রাতে 3টার দিকে বাথরুম পায়। সে বাথরুমে যাওয়ার জন্য বের হয়। বের হওয়ার পরে আর তার মোটামুটি তেমন কোনো ঘটনা এই কাছাকাছি সময় আমরা শুনতে পাই না। যখন আমরা 4টার দিকে, আমার ফ্রেন্ডটা যখন সে 4:30 বা 4:45টার দিকে ফজরের আজানের আগে আগে সেও বাথরুমে যাইতে নেয়। এখন ওই পর্যায়ে যাওয়ার এক পর্যায়ে সে কিছু শব্দ পায়, গুঙ্গানির মতো শব্দ। মানুষ যেরকম গুঙ্গায় অসুস্থ থাকলে বা কোনো ব্যথা ট্যাথা পাইলে সেম এরকম শব্দ পায়। স্বভাবত সে শব্দ পাওয়ার পরে একটু আগাইতে যায়। আগাইতে যাইতে গেলে দেখা যায় যে একটা ওয়াল আছে ওই জায়গায়, বাউন্ডারির ওই পাশে শব্দটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। সে তখন একটু ফর্সাও হয়েছে, প্লাস শব্দটাও একটু বাড়তেছে। এখন পিছনে আবার কিন্তু নর্দমা, নোংরা। এখন সে আবার এটা দেখলো যে কারো একটা মাথা দেখা যাচ্ছে, ময়লার মধ্যে কারো একটা মাথা দেখা যাচ্ছে। সে হ্যাঁ হ্যাঁ, নর্দমার মধ্যে। আচ্ছা, তার গলার নিচটুকু মাটিতে ডাবানো, পুরাপুরি ডাবানো। সে তখন ওই তার যে প্রিন্সিপাল আছে, যে হুজুর আছে, ওনাকে ডাইকা নিয়ে গেল। সে আবার ওই কতজন লোক স্টুডেন্ট আছে সেগুলা কাউন্ট করলো। কাউন্ট করে দেখে না 1 মিজিং, যে মিজিং ওই ছেলেটাই ওই জায়গায়। তখন তাকে উদ্ধার করা হয় ওই জায়গা থেকে। উদ্ধার করার পরে যেটা জানা যায়, সে আপনার রাতের বেলাতে যখন বের হয় বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, ওই পর্যায়ে সে কোনো কিছু একটা দেখতে পায়, পরি টাইপের কিছু। সে যেটা বললো যে একটা খুব সুন্দর একটা মেয়ে দেখতে পায়। এখন তাকে ইশারা করতে থাকে। সে তখন আর কোনো কারণে ওই জায়গাটায় না যেয়ে আর পারে না। তার পেছনে সে তার শক্তি হয়তো বা কোনো কারণে লোপ পায়। আর সে তার ইশারায় হাতছানি দিতে দিতে সে কিন্তু যাইতে থাকে। অলরেডি এট এ টাইম সে ওই ওয়ালটা ক্রস করে সে নর্দমার পানির মধ্যে সে ঢুকে যায়। সে যেটা বলে, তাকে লাস্টের দিকে তার ফেজের মধ্যে যেটা দেখা যায় যে উদ্ধার করার সময়, যে তার ফেজের মধ্যে অনেকগুলা দাগ পাওয়া যায়, খামছানোর অনেকগুলা দাগ পাওয়া যায়। এমনকি সে পানিতেও, এই নোংরা পানিতেও অনেক হাবুডুবু খাইছে। সে আর কি বাঁচার মতো তার কোনো, সে খালি এইটুকুই বলছিল যে আমি আর কিছু বুঝতে পারি নাই, শুধু আমি পানিতে ইয়ে করতেছি, আমাকে কেউ খামচাচ্ছে, চুলকাচ্ছে আর কি, আমাকে এরকম একটা ভয় আমি পাইছি। আর আমি এই